কালকে ভিডিওটা আমি করছিলাম ক্লাসের ভিডিওটা। আমি তার আগেরটার কথা বলছিলাম, তার আগেরটা আনিন্দু ভাই চাইছিল। কালকেরটা আমার কাছে আছে। কে বললো? ফাহাদ ভাই আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, কালকেরটা। আপনার এখানে গুগল ড্রাইভের লিংক আছে না আমাদের? আছে ভাইয়া, দিয়ে দিব না, ওই গানের আগ পর্যন্ত আছে। হ্যাঁ, গানের আগ পর্যন্ত হলেই হচ্ছে। হ্যাঁ গানের আগ আমাকে একটু দিয়েন প্লিজ, আমার লাগবে। আমি কালকে ফুল ক্লাস আমার মিস, নেটের প্রবলেমের কারণে আমি কিছুই দেখতে পাইনি। আপনি তো ওকে মিস করছেন। কালকে রামিম ভাই গান গাইছে, মুস্তাফিজ ভাই গানগুলো শুনছিলাম, কিন্তু প্রথম দিকে যে ক্লাস ওগুলো আমি একদম কিছুই দেখতে পাইনি। আচ্ছা, আপনি গান শুনছেন। ওকে ওকে, ঠিক আছে, আমি করতেছি। আবার মুস্তাফিজ ভাই ব্যাকআপ, সরি আনন্দ ভাই ব্যাকআপ হিসেবে করতেছে। তো আমরা ক্লাসে ফিরে যাই। মুস্তাফিজ ভাই কালকে কত দূর পর্যন্ত দেখাচ্ছিলাম এই শীটটা? দেখেন তো, দেখাছিলাম না? জিএমপি লোকাল পোস্ট এলিমেন্ট কি লাগবে বলছিলাম। জিএমপি লোকাল পোস্ট এনগেজমেন্ট এটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখাছিলাম। হয় এ লিস্টিং অন র‍্যাঙ্ক, হ্যাঁ, কেন কি কারণে র‍্যাঙ্ক করে এগুলো দেখাইছে, মানে আলোচনা করছিলেন আর কি, কি কারণে র‍্যাঙ্ক করে না, কোনটা কারণে সেটা বলছিলাম। জি আচ্ছা, ওই যে মাল্টিপল পোস্ট নিয়ে। হ্যাঁ আচ্ছা, এটা মনে হয়নি না? হট প্রোফাইল টু টার্গেট, না এটা হয়নি। এখান থেকে স্টার্ট করা যাবে। ভাই আরেকটা কথা, আমাদের কাছে যে শীটটা আছে ভাই, হ্যাঁ, ওই শীটে এই জিনিসগুলো মনে হয় আপডেট হয়নি এখনো, না? না, আমি ওই শীটে কিন্তু লোকাল এসইও কথাটা লেখা আছে। তো এইটা তো টাইম লাইনের মধ্যে তো এটা কখনো যাবে না। মানে এগুলো তো আমাদের লোকাল এসের একটা ভিতরে একটা পার্ট। আমি তো ওখানে দাঁড়ান, আমি একটু বলি। আমরা কিন্তু যে লোকাল এসে শিখছি, ঠিক আছে, আমি যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে ফুল লোকাল এসির উপরে আপনি কি করবেন কি করবেন না, কোনটা ভালো কোনটা খারাপ, আর টপিক গুলো কিন্তু আমি যে সবগুলো শিখাইছি, ঠিক আছে। এখন শুধু টপিকের মধ্যে একটা বলবো, শুধু যে লোকাল অডিট। আর আমি যেটা বলতেছি এখন, তো আমি যে কেন র‍্যাঙ্ক করে না, এগুলো তো আসলে কোর্স আউটলাইনের মধ্যে যাবে না। আমি কোর্স আউটলাইনের মধ্যে দিয়ে দিছি। আমি এখন যেটা করতেছি এটা ওভারঅল আপনাদের মানে লোকাল এসিও সম্পর্কে একটা ধারণা দিচ্ছি, কি করবেন কি করবেন না, একটা গাইডলাইন বলতে পারেন, ঠিক আছে। আর আমাদের লোকাল এসির পার্ট কিন্তু শেষ মোটামুটি, মানে ক্লাসের হিসেবে শেষ এটা। তো আমি এই সবগুলো মিলিয়ে এখন একটা সামারি বলতে পারেন, গাইডলাইন বলতে পারেন, দিক নির্দেশনা যাই বলেন সেটা দিচ্ছি। তো এটা আমি এখানে ইনক্লুড করে নেন। আচ্ছা, কথার মধ্যে কথা বলে ফেলে। আমরা যখন এখানে মেম্বার অনেক কম আছে, আমরা যখন এই যে এসইও অ্যাফিলিয়েট মার্কেটিং এ যখন আমরা যাচ্ছি, হ্যাঁ, তখন কি প্র্যাকটিক্যালি কোনো কিছু করা সম্ভব হবে? মানে যদি আমরা সবাই একটু সিদ্ধান্ত নিয়ে একটা ডোমেইন হোস্টিং নিয়ে সবকিছু লাইভ, তো যেহেতু আমাদের ক্লাস আরো মনে করেন যে 2 মাসের মতো আছে বা হবে, সবাই এরকম একটা সাইট দাঁড় করাতে চায় বা একটা সাইট র‍্যাঙ্ক করতে, সবার সম্মতি অনুযায়ী আর কি। সবাই তাহলে কন্টেন্টের জন্য যে টাকাটা দরকার এটা ইনভেস্ট করতে হবে আপনাদের, অথবা ইনভেস্ট করলাম, অথবা কন্টেন্ট আমরা যতটুকুই পারি নিজেরা, আমরা যদি নিজেরা কন্টেন্ট না লিখতে পারি, যাদের দিয়ে লেখায় নিচ্ছে তারা যদি ফাঁকি দেয়, আমরা তো বুঝতে পারবো না। কন্টেন্ট রাইটিং সম্পর্কে কি আমাদের কিছু বলা হবে? হ্যাঁ বলা হবে। বললে তাহলে আমরা নিজেরাই ট্রাই করব কন্টেন্ট। আমরা যারা আছি, দেখা যাচ্ছে যে এখানে 7-8 জন আছে, একটা সাইটে যদি সবাই যদি একটা করে কন্টেন্ট লিখি, তাহলে 8টা কন্টেন্ট আমাদের হয়ে যাচ্ছে। আর ওই যে কন্টেন্ট গুলো লিখবো, ব্যাকলিংক বা আদার্স যখন র্যাঙ্কিং ফ্যাক্টরস গুলো আসবে, আমরা ওই কন্টেন্টকে চেষ্টা করবো যে মানে যে যার কন্টেন্টকে র্যাঙ্ক করার জন্য। 2টা লাভ হবে, আমরা লাইভ শিখতে পারলাম, আর পাশাপাশি একটা সাইডও দাঁড় হয়ে গেল। 2টা একসাথে হতে পারে। সবাই যদি রাজি থাকে তাহলে এটা করা যেতে পারে। আমার কাছে হোস্টিং আছে, সমস্যা নেই, হোস্টিং কিনতে হবে না। হোস্টিং আমার কেনা আছে, হোস্টিং কিনতে হবে না। ডোমেইন চাইলে আমার কাছে কিছু আছে, আপনারা চাইলে কিনতে পারেন। মানে আপনারা যেটা সবাই মিলে করবেন, এটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে। যদি ইন্টারেস্ট থাকে আর কি মানুষের ক্ষেত্রে, মানে আমাদের একটু মানে কি বলা যায়, সাইট ডোমেইন হোস্টিং সাইট সবকিছু নেওয়া যাবে, সমস্যা হবে না। অন পেজ এসইও শেখার সময় তো আমাদের সাইট লাগবে না? আপনাদের তো প্রত্যেক সাইট লাগবেই, মানে তো আপনি ইনিশিয়ালি ক্লাস এই করতে পারবেন না, কি বলে এটাকে, আপনাকে আমি দেখাইতে হ্যাঁ করতে পারবেন। যেমন যার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো আছে, আমরা যখন প্র্যাকটিস করবো তার সাথে সাথে আরেকটা রান করতে পারেন, সেটা করতে পারেন। যেটা মুস্তাফিজ বললো সেটা একটা বিকল্প। কারণ সবাই যদি রাজি না হয়, সেক্ষেত্রে আপনার পার্সোনালি আমরা যখন শিখবো তখন আপনারা চাইলে আপনার ওরকম একটা লিস্ট নিয়ে সেম প্রসেস গুলো সেম, লিস্ট আপনার আলাদা, আপনি চাইলে পার্সোনালি এটা শুরু করতে পারেন। এটা একটা করা যেতে পারে।
ঠিক আছে, আর একটাতে সবাই মিলে একটা করা যেতে পারে, ঠিক আছে। তো এটা সবাই মিলে প্র্যাকটিস করার জন্য কিন্তু বা এটা সবাই মিলে করতে পারেন। সবাই মিলে কন্টেন্ট লিখলেন, আর ধরেন সপ্তাহে একটা করে কন্টেন্ট লিখলেন, সবাই দুইটা করে কন্টেন্ট লিখলেন, তো 14টা কন্টেন্ট হবে। তো 14টা কন্টেন্ট ভালো খারাপ না, এইভাবে আগায় মানে আগানো যেতে পারে আর কি। তো আপনারা যেটা নেন। আচ্ছা, আর আমি অ্যাফিলিয়েটের এটাও পেয়ে গেছি। যদি এখন কেউ চায় কিনতে ডোমেন হোস্টিং নিতে পারেন। মুস্তাফিজ ভাই যেটা বললো এটাও কিন্তু একটা ভালো, যে আমাদের একটা প্র্যাকটিক্যাল শেখা হবে। আমি রাজি আছি এটা। হ্যাঁ হ্যাঁ, সবার রাজি থাকতে হবে আর কি, সেটাই বললাম যে অনেকে অনেকটা ভাবতে পারে, সেটাই বললাম আর কি। আচ্ছা, এখানে কে কি প্রশ্ন করছে? ফাহাদ ভাই, কিসের গ্রুপ এটা? ওই আমাদের গ্রুপটা ভাইয়া। ওকে, ঠিক আছে। এটা গ্রুপ কেন দিছেন, মানে দেওয়ার উদ্দেশ্যটা কি? ওই যে ওই আপু চাইলো যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, উনি ওকে, ঠিক আছে। আমি ভাবছি কেন হঠাৎ করে আবার লিঙ্ক দিলেন। ওকে, তো যেটা আপনারা সিদ্ধান্ত নেন সেটাই, সমস্যা নেই। আপনাদের গ্রুপ আছে, আপনারা চাইলে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন, অথবা ক্লাসে সিদ্ধান্ত নিতে পারেন। যেহেতু আমরা এখন শেষ করবো এটা, আমরা এরপরেই হয়তো আজকে কি বার, নেক্সট সপ্তাহ থেকে অবশ্যই ওয়ার্ডপ্রেস চলে যাবো আমরা, মানে ওয়েবসাইটের ব্যাপারে সব চলে যাবো। আর হয়তো আরেকটু কথা বলি। হ্যাঁ, এই যে আমাদের যে ক্লাসের ভিডিও গুলো হয়, এই ভিডিও গুলো যদি কোনো কারণে পাবলিক হয়, মানে এটা মানে অফিসিয়ালি না হলেও পাবলিক তো হবেই, কিন্তু যদি অফিসিয়ালি পাবলিক হয়ে যায় তাহলে কি সমস্যা আছে? অফিসিয়ালি পাবলিক বলতে? অফিসিয়ালি পাবলিক বলতে আমরা যদি এই যে রেকর্ডিং যেটা করছি, রেকর্ডিং এর মাঝে মধ্যে আমরা যে ওবিএস সফটওয়্যার যেটা আছে, লাইভ যেটা করা যায় আর কি, তো একটা ইউটিউব চ্যানেলে সেটাকে আনলিস্টেড করে রাখলাম, সমস্যা নাই। ওটাকে যদি আমরা করে ফেলি, মানে একই সাথে লাইভ করে ফেলি, তো হবে কি যে আমাদের এই যে ভিডিও রেকর্ডিংটা নিয়ে এত টেনশন থাকবে না, অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যাচ্ছে, মানে লাইভ থাকবে, লাইভ শেষের পর অটোমেটিক্যালি ইউটিউবে থাকলো। আমরা জাস্ট ওই লিঙ্কটা শেয়ার করলাম সবার কাছে, মানে আবার শেষ হওয়া প্লাস ওটাকে আবার আপলোড করা যারা করছে না। ওই যে ওবিএস সফটওয়্যারটা, ওবিএস। জি জি জি, হ্যাঁ, করতে পারেন, সমস্যা নেই। আমার এটা আনন্দ ভাই রেকর্ড করছে, ওনার রেকর্ডের পর সেটাকে আবার সেভ করতে হয়, পাশাপাশি ওটাকে আবার আপলোড করতে হয়। একসাথে যদি এটা ওবিএস এ ফালায় দেয় তাহলে দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি এটা ইউটিউবে চলে যাচ্ছে। উনি এটা চাইলে ভিডিওটা আনলিস্টেড করে রাখতে পারেন, আনলিস্টেড করে ওই লিংকটা আমাদেরকে শেয়ার করুন। একটু মাথায় রাখতে হবে, আনলিস্টেড রাখতে হবে, কারণ কোন কোর্সটা ফ্রি হোক বা যেই হোক, এটা আপনারা আনঅফিশিয়ালি কেউ, মানে নরমালি কেউ করেন না, ইউটিউবে কেউ আপলোড করে দেন না, ঠিক আছে? বুঝে নেই ভাই না, আপনি রেকর্ড করছেন না, আপনি যখন আচ্ছা আচ্ছা, না না, আমরা ইউটিউবে সেটা পাবলিক করবো না ভাই, আনলিস্টেড থাকবে। ওই লিংক শেয়ার করছি, লিংক শেয়ারই হবে, শুধু আপলোডের থাকবে না। আমার রেকর্ডিংটা একটু সমস্যা হচ্ছে কি, আমি মানে ক্লাসের পাশাপাশি কাজও করি আর কি, এই জন্য রেকর্ডিংটা আর কি আমার জন্য একটু করা কষ্টকর হয়েছে। যদিও মাল্টিপল পিসি আছে, কিন্তু মাল্টিপল পিসিতেই কাজ হয়। আচ্ছা, কিন্তু এর প্রবলেম আছে। ভিডিওটা দিতে পারি আপনাদেরকে। না, আমি একটু বলি, প্রত্যেক সপ্তাহে এলইডি থেকে ভিডিওগুলো ডাউনলোড করে ওনারা নিয়ে নেয়। তো আপনি যদি ইউটিউবে দেন তখন ওনারা এটা ডাউনলোড করতে পারবেন না, তখন প্রবলেম হয়ে যাবে। আর আমার ড্রাইভে থাকতে হবে, গুগল ড্রাইভ থেকে ওরা ওই আপনাদের যে অ্যাক্সেসটা দেওয়া আছে সেম অ্যাক্সেসটা ওদের অফিসিয়ালি দেওয়া আছে। ওরা হচ্ছে সপ্তাহ একটা সপ্তাহ পর ওরা সব ভিডিওটা ডাউনলোড করে এরপরে ওরা করে আর কি, যে ক্লাস নিচ্ছে নাকি সব একটু করে। তো সেক্ষেত্রে এটা তো মাথায় ছিল না। তো আপনি ইউটিউবে গেলে তো আসলে ওটা সমস্যা হবে এবার। হ্যাঁ হ্যাঁ, সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, তার ড্রাইভে থাক। হ্যাঁ, সমস্যা নেই, এভাবে চলুক, সামনে চলুক, সমস্যা নেই। কালকে আমি কিনছি, ডেটা কিনছি। আমি তো ডেটা কিনে মনে করেন অবস্থা খুবই খারাপ। 60 জিবি কালকে কিনছি 1000 টাকা দিয়ে। তো সব মিলিয়ে ব্রডব্যান্ড ছাড়া আসলে প্রবলেম। আচ্ছা, যাই হোক, তো আমরা ক্লাসে যাই। আচ্ছা, তো এটা হচ্ছে আপনারা কোন প্রোফাইল গুলো সবচেয়ে বেশি টার্গেট করবো, মানে হাই ভোল্টেজ বলে না, হাই ভোল্টেজ, সেরকম হাই ভোল্টেজ এগুলো, যে আপনারা জিএমবির জন্য সবচেয়ে কোন সাইটগুলোকে বেশি প্রিফার করবেন, কোন ইগুলোকে,
তো টপ সাইটেশনের ক্ষেত্রে মাস্ট বি ইয়েল্প। ইয়েল্প আপনারা জানেন ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার, খুবই ওয়ার্ল্ড ওয়াইড। ফোরস্কয়ার এটা খুবই পপুলার, বিবিবি, মার্চেন্ট সার্কেল, বিজনেস রেটার, সবগুলো। তো সবার আগে যখন করবেন সবার আগে এইগুলো আগে করবেন। হ্যাঁ, 19 নাম্বার ক্লাস না? আজকে 19 নাম্বার ক্লাস, হ্যাঁ এটা ছাড়া আজকে নরমালি 20 নাম্বার ওরিয়েন্টেশন তো সবার কি। আচ্ছা, একটা ক্লাস মাঝখানে আমাদের গেছিল, তো ওইটা আপনারা ধরেন, মানে নরমালি রেগুলার ধরেন, কারণ সবটা ব্যাচের ক্লাস ঠিক রাখলে আমার জন্য সুবিধা হয়, যারা কাউন্ট করে অফিসিয়ালি তাদের জন্য সুবিধা হয়, সব মিলিয়ে হয়। তো আমি আপনাদেরকে টপিক করে রাখিনি, আপনাদের একটা ক্লাস কম হলেও আমি সেটা অন্য ব্যাচের সাথে, মানে অন্য ক্লাসে বেশি করে শিখাই, ওটা করছি, কভার করছি। সবারই সেম আছে আর কি। ওকে, মেবি আজকে ক্লাসের হিসেবে মেবি 20 নাম্বার ক্লাস শেষ, আজকে মেবি 21 হতে পারে, মানে ওরিয়েন্টেশনটা সহ আর কি। আচ্ছা, টপ সাইটেশন এন্ড রিভিউ সাইট মাস্ট বি ইম্পর্টেন্ট। আচ্ছা, টপ ওয়েব 2.0 এন্ড ব্লগ প্ল্যাটফর্ম। টপ আপনারা জানেন ওয়ার্ডপ্রেস খুবই পপুলার, গুগল সাইট আর গুগল বিজনেস সাইট, এই দুটাই তো গুগলের বিজনেস সাইট। ফেসবুক খুবই ইম্পর্টেন্ট এন্ড ব্লগার। তো এই কটা খুবই ইম্পর্টেন্ট, এই কটাতে মাস্ট বি, মানে অন্যগুলো খুলেন না খুলেন এই কটাতে খুলতে হবে মাস্ট বি। আচ্ছা, টপ মিডিয়া প্রোফাইল সবাই জানেন, পিন্টারেস্ট থেকে ট্রাফিক ড্রাইভ করা খুবই ইজি একটা পার্ট, এবং খুবই একটা সহজ একটা ইয়া। আর বিশেষ করে যদি মেয়েদের রিলেটেড প্রোডাক্ট হয় বা হেলথ বা বিউটি, ফুড, এই ইন্ডাস্ট্রিগুলোতে খুবই মেয়েদের বেশি, মানে ইনফোগ্রাফিক দেয়। তো পিন্টারেস্ট সাইট, বিজনেস সাইট বা পুরো ওয়েবসাইট, না এই যে পিন্টারেস্ট বলছি, পিন্টারেস্ট না এটা কিসের জন্য? এই যে বলছেন হ্যাঁ বিজনেস সাইট, হ্যাঁ টার্গেট কোন হ্যাঁ আপনি আপনার বিজনেস সাইটের জন্য কোন প্রোফাইলকে টার্গেট করবেন, হ্যাঁ জিএমপি র্যাঙ্কিং এর জন্য, বিজনেস সাইটের জন্য। হ্যাঁ বিজনেস সাইট, কারণ আমরা যা পড়তেছি এখন সব লোকালিটির জন্য পড়তেছি, ঠিক আছে। আর হচ্ছে পিন্টারেস্ট, ইউটিউব, ফ্লিকার, টেলিমোশন, ভিমিও, এই কয়টা খুবই পপুলার সাইট, এগুলো খুব ভালো র্যাঙ্ক করে। আর ইউটিউবের ডেসক্রিপশনে কিভাবে লিঙ্ক দিবেন, কি করবেন সেটা আমি বলতে আগে পিন্টারেস্ট একদিন দেখাই দিছি, পিন্টারেস্টের শেয়ারিংটা। ফ্লিকার দেখাইছি, ডেইলি মোশনটা আমাদের এখান থেকে ডেইলি মোশন ঢুকছে না, বা আমার পিসি থেকে ঢুকতেছে নাকি সমস্যা কি, আমি ডেইলি মোশন বারবার লোড দিচ্ছি কিন্তু হচ্ছে না, তো আমি ভিমিও দেখাইছি, তো সেম জিনিস এটাও। ইন্ডাস্ট্রি ফোরাম প্রোফাইল, এটা একটু সম্পর্কে বলেন তো, কি এটা কি বুঝতেছেন আপনারা? ইন্ডাস্ট্রি ফোরাম প্রোফাইলটা বলতে কি বুঝতেছেন? অনেকবার পার্টিকুলার ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, হ্যাঁ, মানে প্রত্যেকটা বিষয়ে তো নিজস্ব ফোরাম আছে। যেমন আমরা যদি ডিজিটাল মার্কেটিং কাজ করি তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং নিয়েও অনেক ফোরাম আছে, বা যারা হেলথ নিয়ে কাজ করে তাহলে হেলথের ফোরাম আছে। তো এরা বলছে ইন্ডাস্ট্রি ফোরাম থেকে যদি আপনি ব্যাকলিং নিয়ে আসতে পারেন এটা খুবই ভালো কাজ করবে, কারণ আপনি যে ইন্ডাস্ট্রিতে সেই ইন্ডাস্ট্রি ফোরাম থেকে আপনি ব্যাকলিং নিয়ে আসছেন একটা, তো এটা রিলেভেন্ট হলো। ওই যে আমি বলছিলাম না, যখন আপনি ব্যাকলিং নিয়ে আসবেন ট্রাই করবেন রিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিং আনার জন্য। একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, একটা পার্সিয়াল ম্যাচ। এক্সাক্ট ম্যাচ বলতে ধরেন আপনি ফুড নিয়ে, ডগ ফুড নিয়ে কাজ করেন, তো ডগ ফুড নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ব্যাকলিং আনতে হবে কোথা থেকে? ডগ ফুড রিলেটেড যাদের আছে সাইড আছে তাদের কাছ থেকে। এটা এক্সাক্ট ম্যাচ, এটা খুব ভালো কাজ করবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তা একটা টাইম পর আপনার নিশ সাইটে বা নিশ রিলেভেন্ট সাইট থেকে আর ব্যাকলিং পাচ্ছেন না, ধরেন আপনি সব ট্রাই করছেন, সব শেষ, এরপর আপনি কি করবেন? এরপর পার্সিয়াল ম্যাচে যাবেন, যেমন ডগ ফুডের জায়গায় ক্যাট ফুড নেন, হর্স ফুড নেন, মানে ফুড রিলেটেড জিনিস থেকে নিয়ে আসলেন, মানে অ্যানিমাল ফুড জাতীয় জিনিস থেকে। আচ্ছা এটাও নিলেন, এরপর ফুড বাদ, এরপর টোটালি ইন্ডাস্ট্রি রিলেটেড, যেমন এটা ডগ ফুড বলেন আর ক্যাট ফুড বলেন, সবই তো অ্যানিমেলের মধ্যে পড়তেছে। তো আপনি তারপরে থার্ড পর্যায়ে গিয়ে অ্যানিমেলের রিলেটেড সাইড থেকে আপনি ব্যাকলিং নিয়ে আসলেন, এইগুলো কাজ করবে। কিন্তু আপনি ডগ ফুড আপনি নিয়েছেন মেডিকেল নিচ থেকে, তো এটা আপনার ইরিলেভেন্ট। তো ইরিলেভেন্ট থেকে যদি 5000 ব্যাকলিং নিয়ে আসেন আর রিলেভেন্ট থেকে যদি 5টা ব্যাকলিং নিয়ে আসেন, এই 5000 কোনো ভ্যালু নেই, 5টারই অনেক বেশি ভ্যালু আছে। তো ট্রাই করবেন রিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিং আনার জন্য। যেটা বলছি যে ইন্ডাস্ট্রি ফোরাম, তো ইন্ডাস্ট্রি ফোরামে জয়েন করে সেখান থেকে বিভিন্ন যদি ব্যাকলিং দিতে পারেন খুব ভালো কাজ করবে এটা। তো এটা একটা ছিল। আর একটা গুগল মাই ম্যাপ ছিল, আমি দেখা যাচ্ছে সিলেবাস কেনা, গুগল মাই ম্যাপে কিভাবে ম্যাপ ক্রিয়েট করবেন। গুগল মাই ম্যাপ লিখলেই আপনার এই লিঙ্কটা চেক করবেন, যে google.com ম্যাপস, এই লিঙ্কটা ক্লিক করবেন।
আচ্ছা, মাই ম্যাপটা হচ্ছে কাস্টমাইজ করা, নিজের মতো করে একটা ম্যাপ ক্রিয়েট করা, কাস্টম ম্যাপ একটা। আচ্ছা, তো ম্যাপ অনেকভাবে বানানো যেতে পারে। আগের ক্লাসে একটা বানিয়েছিলাম, দেখি একটু। আচ্ছা, এইটাই দেখাবো না, নতুন করে এটা বানাবো? আচ্ছা, নতুন এটা ক্রিয়েট করি। নতুন একটা বানাইলে নতুন একটা বানালে বেশি সুবিধা হয় না? হ্যাঁ বোঝা যাবে যে কিভাবে কি হয়েছে। হ্যাঁ, ঘটনা বোঝা যাবে তখন। আচ্ছা, ওকে, ক্রিয়েট এ নিউ ম্যাপ। আচ্ছা, যখন ম্যাপ বানাবেন, যেহেতু আমি বাংলাদেশের আমাদের জিমেইলটায় লগ ইন করা, সো গুগল ইজিলি ধরে নিচ্ছে আপনি বাংলাদেশ থেকে করছেন, তো বাংলাদেশে সবার আগে করতেছে। যখন আপনি যে কান্ট্রি থেকে ঢুকবেন, তখন সেই কান্ট্রির ম্যাপটা সবার মোটামুটি মিডল পয়েন্টে থাকবে। তো আমি বাংলাদেশের, আমি একটু জুম করি, ঢাকা শহরে চাচ্ছি। তো ফার্স্ট টাইম আপনাকে আগে পয়েন্ট করতে হবে। তার আগে আমি বলি কিছু জিনিস ইনপুট করতে হবে। এখানে দুই ভাবে গুগল মাই বিজনেস করা, মানে গুগল মাই ম্যাপ করা যায়। একটা হচ্ছে আপনার ওই যে মোসাইদ বলছে না, মানে আপনার রেডিয়াস করা, মানে আপনি ধরেন এই জায়গা থেকে টোটাল, এই জায়গা থেকে এই জায়গা টোটাল, এই রেডিয়াসের মধ্যে আপনি আপনি বিজনেস দেবেন, বা আপনার এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এভাবে। তো আপনার যে শহরগুলো আছে, সেই শহরগুলো আছে রেডিয়াসের মাঝখানে পড়ে। এটা একটা সিস্টেম। আর এটা তো শুধু আমি ধরেন আমার টার্গেট ঢাকা, তো আমি ঢাকায় গিয়ে করলাম, ধরেন ঢাকা, এভাবে একটা। আর একটা হচ্ছে আপনি আপনার বিজনেস লোকেশন কোথায়। আমার বিজনেস লোকেশন শুক্রবার। আচ্ছা, এটা যেটা দিলেন না ভাইয়া, যে কি প্রোফাইল, কোন ধরনের প্রোফাইল গুলো টার্গেট করতে হবে, এটা ভাইয়া? লোকাল এসিও আপনি যেটা দেখালেন, আপনার সিরিয়ালে 1 2 3 4 যেটা যেই চারটা প্রোফাইলটা টার্গেট করার কথা বললেন আর কি, হ্যাঁ, 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 যেসব এরিয়াতে, এই যে হোয়াট প্রোফাইলস টু টার্গেট, হ্যাঁ। এই জিনিসটা এটা লোকাল এসিও। আচ্ছা, এটা আপনার এখানে ট্রেনিং, মানে আমাদের ইয়ার ভিতরে এটা নাই। আচ্ছা, আমি আমি এখান থেকে আমি বলছি যে এখান থেকে যেগুলো আপনাদের দরকার, এই যে এরকম যে বিষয়গুলো, সেগুলো আমি একটা নোট করে দিয়ে দেবো আপনার। হ্যাঁ, যেটা এটা বললেন তো ইম্পর্টেন্ট, আমি এবার ওইখানে গেলাম তো দেখি যে এখানে নাই। না, ওখানে নাই তো। আমি বলছি ওখানে আমরা, এখানে ধরেন আমি আউটলাইনটা দিচ্ছি যে আমরা লোকাল ওখানে হচ্ছে কোর্স আউটলাইন। হ্যাঁ, হ্যাঁ, আর কোর্স আপনি এখানে আউটলাইন। হচ্ছে আপনি কি আর কি এটা হচ্ছে, শিখাবেন গাইডলাইন দিচ্ছেন। তো হচ্ছে একটা আউটলাইন আর একটা হচ্ছে গাইডলাইন, স্টেপ বাই স্টেপ, তাই তো? হ্যাঁ, এটা আপনার আউটলাইন। আমরা পার্সোনাল কিন্তু লোকাল গাইডলাইন। এখন আমি যেটা আপনাদেরকে বোঝাচ্ছি যে লোকাল ইস্যু তো শিখলেন, এখন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনাকে। জি জি কারণ জি আমি জি। তো, যেহেতু এটা আমাদের লোকাল ইস্যু একটা টোটাল কোর্স না, যদি কোর্স হতো তাহলে আমি কি করতাম, আমার আউটলাইনের মধ্যে এরকম ছোট ছোট বিষয়গুলো আমি রাখতাম। বাট যেহেতু কোর্স তো আমার ডিজিটাল মার্কেটিং কোর্স, তো আমাকে সব বিষয় রাখতে হয়েছে। দ্যাটস আমি কোর্সটা আউটলাইনটা ছোট করে রাখছি। কারণ লোকাল ইস্যুর মধ্যে তো অনেক বিষয় আছে, তো সেগুলো আমি উল্লেখ করে নিই। প্রত্যেকটার বিষয়ে তো আবার সাব ক্যাটাগরিতে অনেকগুলো আছে। জি। সেটা আমি বলতেছি যে আপনি নেক্সট টাইম যদি শিখেন বা করেন, তো আপনি কোন বিষয়গুলো মাথায় রাখবেন। আমি এটা গাইডলাইন বলতে পারি যে এখানে আপনাদের যেগুলো লাগবে, এটা আমি আজকে তো শেষ, তো আমি এরপর আপনাকে এইটা থেকে নোট করে দিব যেটা আপনার লাগবে। মানে ধরেন এই পোস্ট করার জন্য কোনটা দরকার, এই যে এই পার্টটা এরকম করে যেটা লাগবে, আর যেটা আমার সিকোয়েন্স ধরে রাখা যেমন এগুলো আছে, সেটা আপনার পোস্ট। দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। পরশুদিন একটা কথা বলছিলেন যে কি কি জিনিসগুলো কনসিডার করতে হবে একটা জিএমবি বিজনেস সাইট দিল, বায়ার দিল একটা সাইট, প্রবলেম কোথায় সর্ট আউট করতে হবে। হ্যাঁ, 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 সেটা বলবো, আজকে সেটা আছে। এটাই আচ্ছা যে এই যে এই দেখেন, আমি সেটা এটাই রাখছি, গ্রিন করে নিই কিন্তু এখন, এই যে স্টার দিয়ে রাখছি। আচ্ছা। তো এটা অডিট, হ্যাঁ। অডিট জি জি জি, দেখাবো, এটা ঠিক আছে। বলবো আর কি। খুব বেশি দেখাতে পারবো না প্র্যাকটিক্যাল, তবে তারপর দেখাবো, সমস্যা নেই। আর আচ্ছা, আমরা একটু মাই ম্যাপটা দেখি। আমি এই দুটোর কথা বলছিলাম, মাই ম্যাপ এবং অডিটটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। ওকে, সোহাগ ভাই মাত্র জয়েন করলো। তো আমি কি করলাম, এখানে শুক্রবার, তো আমি এখানে আমার বিজনেস পয়েন্ট শুক্রবার, শুক্রবার রোড না, আমি চাচ্ছি শুক্রবার বাজার, একদম আমার
এই যে এটা নিউ মডেল ডিগ্রি কলেজের পাশে, এখানে পাশে স্কয়ার হসপিটাল, শুক্রবার হাই স্কুল, এখানে শুক্রবার বাজার। শুক্রবার বাজার। আচ্ছা, তো এখানে আমার মেইন অফিসটা, ধরেন আমার বিজনেস অফিস। ফার্স্ট টাইম কি করবো, এই যে লোকেশনের যে অ্যাড মার্কার এ ক্লিক করব, দেন এখানে আমি মার্ক করলাম, এই যে মার্ক করে আমি দিলাম আবার এটা কি গুগল ম্যাপ না? গুগল মাই ম্যাপ। এটা হচ্ছে আপনাকে আপনার বিজনেসটা ইনক্লুড করে রাখতে বলছে, মানে নিজেই ম্যাপ, কাস্টম ম্যাপ ক্রিয়েট করা যাচ্ছে এটা। ভাইয়া এটা কি হচ্ছে কি আমরা যখন কোনো কিছু নাম দিয়ে সার্চ দিই তখন যে শো করে সোজা যে ওখানে নিয়ে যায়, এটা কি ওইটা ক্রিয়েট করা হচ্ছে? না, সেটা আপু আমরা অলরেডি আগে ক্রিয়েট করছি। ওইটা আপনি প্রিভিয়াস ক্লাস দেখতে হবে আপনাকে, ওইটা আমরা অলরেডি আগেই করছি। এই যে এটার কোনো মানে হ্যাঁ, এই যে এটা আমরা প্রথমেই ক্রিয়েট করছি। আজকে ওইটার একটা সেকেন্ডারি, এটা কাস্টম, এটা হচ্ছে গুগলের নিজস্ব ম্যাপ যেটা আমরা সবসময় ইউজ করি। আর গুগলের কাস্টম ম্যাপ এটা আমরা ধরেন মনে করেন যে আমরা একরকম গুগলের ভিতরে একটু ব্যাকলিং পাওয়ার জন্য বা একটা সিগন্যাল পাওয়ার জন্য আমরা করতেছি, এটা গুগলকে ইন্ডিকেট করে দিচ্ছি যে আমার এই জায়গায় আমার বিজনেস পয়েন্ট প্ল্যান আছে সেটা। আচ্ছা, তো আচ্ছা, এটা তো আমরা করছি, কিন্তু এটা আমাদের ওই যে বিজনেস কি কোডটা না আসলে তো অ্যাক্টিভেট হবে না, তাই না? হ্যাঁ, সেটা তো আমরা অ্যাক্টিভ হবে না, সেটা আলাদা। আর এটা হচ্ছে গুগল মাই ম্যাপ, এটা আরেকটা। আচ্ছা, একটা ইয়ে থেকে দেখাই আপনাদেরকে, এখান থেকে দেখাচ্ছিলাম। এখানে গেল কেন? ঘুমাই রাখবো, আপনি প্রিভিয়াস ক্লাসগুলো একটু চাইলে কষ্ট করে একটু দেখে নেন। আমরা প্রিভিয়াস ক্লাসে ওই যে সার্চ দিলে যেটা ডিরেক্ট আসে সেটা আমরা দেখাইছি। আচ্ছা ভাই, সমস্যা নেই, সবগুলো ভিডিও দেখে একটা একটা করে ঠিক করে নেব। মাই ম্যাপে গেলাম, তখন বলছে ক্রিয়েট এ নিউ ম্যাপ। হ্যাঁ, আমরা ক্রিয়েট এ নিউ ম্যাপ কিন্তু করতেছি। দেখেন ম্যাপে যে দুইটা, এই যে এখানে দেখেন, এই যে এটা একটা ম্যাপ, এটা হচ্ছে মাই ম্যাপ যেটা আপনি নিজে কাস্টম ভাবে বানাচ্ছেন। আর এটা হচ্ছে গুগলের ম্যাপ যেটা বিজনেস অলরেডি আমরা করছি অলরেডি। তো এটা কাছে আমরা আজকে এইটা শিখছি। তো দেখেন আমি পেয়ে গেছি ভাই, ক্রিয়েট এ নিউ ম্যাপ পেয়ে গেছি। তো ফার্স্ট টাইম হচ্ছে আমি এখানে কি করলো, কারণ আমার এখানে এটা না লিখে আমি করতে পারি কি, আমি হচ্ছে এটা তো না। আচ্ছা, আমি আগে একটা নোট বানাই নিব, এটা পরে আসি। জিএমপি অডিটের নোট। হ্যাঁ, ওটা অডিটের একটা ছিল। আমার প্রথমে হচ্ছে নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বার লাগবে। কোনটা চাচ্ছে? আচ্ছা, তোমার নামটা লাগছে, আমার অ্যাড্রেসটা লাগবে, ফোন নাম্বার অল লাগবে না। ফোন নাম্বার, ওপেনিং আওয়ার্স, বসাক। আচ্ছা, এরপরে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার বিজনেস মেইল। তো এটা আমার অফিসের ইয়া। তো প্রথমে কি করছি, আমি এখানে দুইভাবে করতে পারি। যেমন নেম হচ্ছে নাম, আমার নেমটা দিলেন, এরপর ডেসক্রিপশনে, এই যে ডেসক্রিপশনে আপনার এইটা দিয়ে আমি প্র্যাকটিস করি। আমি নতুন করে ক্রিয়েট করি, আমার এখান থেকে কপি করি। এটা হচ্ছে নেম, এরপর হচ্ছে
এটা হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন কন্টাক্ট আস, এইটা কোথায় গেল এই যে ওকে। তো এখানে কিন্তু ইমেজও অ্যাড করা যায়, এই যে ইমেজ, ইওর ইমেজ। হ্যাঁ, ইমেজ আপলোড করা যায়, দেখলাম। আচ্ছা, মানে আপনার বিজনেস আইডেন্টিটিটা কমপ্লিটলি ওইখানে ম্যাপিং করে সেট করে দেওয়া আছে, সো এটাও একটা যেন লিংক জেনারেট করে, রাইট? হ্যাঁ একটা লিংক জেনারেট করে একটা সিগন্যাল আসে আমরা গুগল থেকে। আচ্ছা ধরেন এটা আমার এইটা ইমেজ, ওকে। তো ইমেজ থাকলো, সেভ। আচ্ছা, তো এটা আমার বিজনেস লোকেশন ধরে নিলাম, আমার ডিটেলস গুলো দেওয়া থাকলে ভিতরে ডেসক্রিপশন সব দেওয়া থাকলে, যে আমি কি করলাম সেম এখানে আমি ইয়েলপ এর লিংক দিছি, ম্যাপ রিকোয়েস্টের লিংক দিছি, ফেসবুকের পেজের লিংক দিছি, ইউটিউবের লিংক দিছি, ঠিক আছে। তারপর আপনি চাইলে এখানে গিয়ে আপনার বাটনের স্টাইল চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। ধরেন আমি এই কালারটা দিচ্ছি, এই কালার। এরপর আপনি চাইলে এখানে অনেক বাটন আছে, আপনার বিজনেস অনুযায়ী কিভাবে বাটন আপনার বিজনেসে যায় বা আইকন, বাটন বললাম সরি, আইকন, কোন আইকনটা আপনার বিজনেসে যাচ্ছে আপনি সেটা এখানে সিলেক্ট করে দেন। তো আমি আপাতত এটা রাখতেছি, যদি চান আপনি আরো অনেকগুলো আছে এখানে, যে যদি হোমের মধ্যে চান, যে হোম, সব ধরনের বাটনগুলো এখানে দেওয়া আছে, আপনার যেটা বিজনেসে যাচ্ছে সেটা আপনারা ওখানে দিয়ে দেবেন। আমি এটা দিলাম। আচ্ছা, এটা একটা পয়েন্ট হইলো। এভাবে আমি কি করব, আমি বিভিন্ন পয়েন্ট গুলো ইয়ে করব, ম্যাপিং করব। ধরেন আমি এরপর চাচ্ছি যে ধানমন্ডি, এরপর হচ্ছে গুলশান, সবগুলো নাকি পয়েন্ট করবো এই জায়গায় এরকম করে। তো আমি চাইলে একটু ছোট করি, আচ্ছা। এরপর আমি ধরেন ঢাকা পয়েন্ট করবে, যে ক্লিক করলাম ঢাকা। তো ধরেন এটা আমার লোকেশন 1, ওটা আবার বড় হয়েছে, লোকেশন ফার্স্ট লোকেশন। তো ডেসক্রিপশনে কি দেবো, ডেসক্রিপশনে ধরেন আমার এটা দিলাম, আরে কাট হইলো কেন করে, পেস্ট করলাম, দিলাম। আপনি চাইলে এখানে কালারটা চেঞ্জ করে দিলাম, এরকম করে আমি তারপর কোথায় দেব, আমি হচ্ছে মিরপুর। তো ক্লিক করেন, মিরপুরে পয়েন্ট করেন। এবার আপনার বিভিন্ন লোকেশন গুলোতে আপনি যেখানে সার্ভিস দেবেন, যদি সিঙ্গেল লোকেশনে দেন তো সিঙ্গেল একটাই পয়েন্ট করলেন। ধরেন আমি মাল্টিপল লোকেশন দিচ্ছি, মাল্টিপল বলতে ঢাকা সিটির মধ্যে বিভিন্ন ছোট ছোট ইয়েগুলো আমি এখানে কপি করলাম, আমি জাস্ট কালারটা চেঞ্জ করব, ওকে। এরপর আমি চাচ্ছি কোথায় দিব, আমার আশেপাশে জেলায়, যে মতিঝিল বাণিজ্যিক এরিয়া, দিলাম। লোকেশন 3 সেম, কপি করেন, পেস্ট করেন, এটা ওকে। তারপর আমি ধরেন উত্তরা দেই। বুঝতেছেন ভাইয়া সবাই? আই থিঙ্ক সবাই এখানে মোটামুটি ভালো বুঝে। তো জি ভাই, আমি তো নতুন হিসেবে তাও ভালোই বুঝতেছি। ওকে, তো আমি এরকম আমার সার্ভিস এগুলো পয়েন্ট করতেছি, আর আপনি চাইলে আপনার মতো করে আপনি করে নেন। এইভাবে পয়েন্ট করা যায়, এটা একটা সিস্টেম। মানে আপনি চাইলে এইভাবে সিঙ্গেল লোকেশনে রাখতে পারেন, এভাবে এখানে শুধু আপনি একটা লেয়ারটার নাম দেন, এটা একটা সিস্টেম। আমি চাচ্ছি না, আমি চারপাশে রেডিয়াস করবো। তো আমি কি করবো দেখেন, আমি একটু জুম করি। ধরেন আমার এইটুকু এই জায়গার লোকেশনটা, তারপর আমি এখানে যাই, এই যে অ্যাড লাইন অর শেপ, এখানে ক্লিক করেন। যে এখানে ক্লিক করলাম, 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 যেখানে এগুলো সেখানে শেষ করতে হবে।
ধরেন এখানে গিয়ে এভাবে শেষ করলাম, অথবা আপনি চাইলে এখানে ক্লিক করে এখানে এই যে শেষ। এখন এটা এই যে আপনি বর্ডারটা করলেন, এটা নাম দিতে হবে। দিলাম যে আওয়ার আর দিলাম সেম, আমি ওই ডিসক্রিপশনটা দিলাম, সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা আছে, এখানে কালার করে আপনি এই জিনিসটা কি কালার করবেন? একটা জিনিস শিবন ভাই, আপনি সব জায়গায় কিন্তু আপনার ওই একই অ্যাড্রেস লোকেশনটা দিচ্ছেন, শুক্রবারের ট্রেন। হ্যাঁ, মানে আমার অফিস তো এটাই। আচ্ছা, অফিস এটাই, কিন্তু সার্ভিস এরিয়া গুলো ডিফারেন্ট লোকেশনে আপনি লোকেট করে দিবেন। হ্যাঁ, ওখানে যে ক্লিক করলে আমার সার্ভিস এরিয়াটা ওই দেখতে পাবে। এরিয়াটা যেন আসতে পারে। আচ্ছা, আমার ফোন নাম্বারটা যাতে পায় সবাই এখান থেকে, এই জন্য। মানে হেড অফিসকে সিগন্যাল দেওয়া হচ্ছে যে এটা আমার হেড অফিস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন এটা ট্রান্সপারেন্সি করতে পারেন। এটা অনেকভাবে করা যায়, কতটা আপনি করবেন। আমি এরকম রাখলাম। এরপর এই যে শেপটা আছে, এটা উইথটা করা যায়, বেশি করা যায়, কম করা যায়। তো আপনি আপনার মতো করে করতে পারেন। এটা একটা সিস্টেম, মানে অনেকভাবেই করা যায়, যেটা আপনার আসলে মন চায়। তো এটা গেল, এটা গেল। আপনি বলছেন যে আপনি ড্রাইভিং কি বলেন, ড্রাইভিং ডিরেকশন দেবেন, যে এখান থেকে আপনার অফিসে কিভাবে আসবে, তাও চাইলে করতে পারেন। সেটা ক্লিক করেন, এই যে ড্রাইভিং রুট, এখান থেকে কোথা থেকে দিচ্ছেন, যে আমার এখান থেকে আমার অফিসে কিভাবে আসবে, এই যে রুট দেন দিয়ে এসে এখানে জয়েন করেন, এখানে। ঠিক আছে? তো এই রুটে কেউ আসুক না আসুক সেটা ফ্যাক্ট না, আপনি এটা জাস্ট গুগলের সাথে করলেন। ভিডিও গেমস এর মতো লাগতেছে। জি ভাইয়া। আচ্ছা, সেভ করছি আগে। আচ্ছা, আমি ভুলেই এই পাশে বাটনে ক্লিক করছি। আচ্ছা, আবার অ্যাড ড্রাইভিং রুট। আচ্ছা, এই লোকেশন থেকে দেখাইলাম। এখান থেকে নি কিভাবে আসবে? এখন এখান থেকে একটু দেখাই দিই ওনাকে। এই রুট ধরে ধরে আপনি আমাদের কাঙ্ক্ষিত অফিসে চলে আসেন। ওকে, এরপর এখানে তো না, এখানে হয় নাই। এই পয়েন্টের সাথে যেটা জুম করতে হবে, দাঁড়ান, পয়েন্ট। আচ্ছা, এবার ধরেন এখান থেকে আচ্ছা, আর এটা সময় দেওয়া লাগবে না। আস্তে আমি তাড়াহুড়ো করতেছি, এদিক ওদিক বাঁকা হচ্ছে। আস্তে আস্তে আপনাকে সময় দিয়ে সুন্দর করে করতে হবে আর কি। এটা যে করতে হবে এরকম কিছু না, মানে আপনি আপনার মতো করে করতে পারেন। এমনি এক জায়গায় ইচ্ছে, দাঁড়ান, এটাকে বিদায় করি। কই থেকে আসলে এটা? আচ্ছা, ও যেন একটা রুট ধরে ধরে নিচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। তো এভাবে আপনি চাইলে এটা করতে পারেন, আপনার ড্রাইভিং রুট। তো এগুলো ইম্পর্টেন্ট না, আপনি জাস্ট কাস্টম একটা ম্যাপ বসাইলেন। দরকার হলে আপনার সার্ভিস এরিয়াটা আপনি চাইলে যতটুকু এরিয়া এরকম করে বর্ডার করে নেন, নিয়ে করেন। এই রুটটা অতটা ইম্পর্টেন্ট কিছু না, মানে এটা আমি জাস্ট দেখাইলাম যে কি করা যেতে পারে। আচ্ছা, করলেন, করার পর এটা কোথায় গেল? এই যে এটা কিন্তু আনটাইটেল আছে, তো এখানে টাইটেল দেন একটা। আমি টাইটেল দিলাম, আবার লোকেশন জিএমবি নামটা আমি টাইটেল দিলাম। ওকে ওকে, আমি একটু প্রিভিউ দেখি। এটা এই যে ম্যাপের টাইটেল দেওয়া হয়নি।
প্রথমে যে আমাদের ম্যাপের টাইটেলটা ছিল আর ম্যাপের ডেসক্রিপশনটা, এখানে মূলত মেইন আপনার ইয়ে টাইটেলটা, এখানে এটা আবার এটা দিলাম আপাতত। এখানে আপনারা চেঞ্জ করেন, আমি কিন্তু জাস্ট ফর এক্সাম্পল জাস্ট আমার কাছে কন্টেন্ট কম আছে, আমি দেখাচ্ছি এরকম করে। আপনারা চাইলে ধরেন এই এখানে কপি করে নিই, এই ফুল বিষয়টা কপি করলাম, এখানে দিয়ে দিলাম, এটা ডেসক্রিপশন করলাম। এরপর শেয়ার, এখান থেকে শেয়ার করতে পারবেন। আরো অনেক ইয়ে আছে, এই যে প্রিভিউয়ে যাই, লোড দিই একটু আরেকবার। আচ্ছা, তো এই যে আপনার নাম, ডেসক্রিপশন, লেয়ার, ড্রাইভিং ডিরেকশন, এই যে ডিরেকশন আমি যে পাশে দিছি, তো এখানে সব চলে আসছে। এখন আপনি চাইলে এটা দেখেন ইমবেড ম্যাপ, এই যে এই কোডটা আপনি এখন নিয়ে এর পারমিশন চাই, আমারই ম্যাপ পাবা, আমার কাছে পারমিশন চাই। আবার প্রিভিউ দিই, you must change the permission from private to public, okay, before posting, okay. গুগল ড্রাইভের মতো শেয়ার করার সময় মনে হয় যে পাবলিক আর প্রাইভেটটা ওটা মেইনটেইন করতে হবে ভাইয়া। হ্যাঁ, কিন্তু এটা তো পাবলিকই আছে, ইয়ে করাই আছে। ভাইয়া শেয়ার অপশনে দেখেন যে কি করা আছে, অ্যাড লেয়ার শেয়ার, হ্যাঁ এটাতে প্রাইভেট না পাবলিক, এই যে ভাই রেস্ট্রিক্টেড করা, হ্যাঁ তখন তো এমনিতেই হলো নরমালি। ইনভেট অন মাই সাইট, এই যে এই কোডটা বেসিক্যালি এরা আসলে এই যে এই জায়গায় ই করছে, এই যে এটা একটু দেখাইলাম এতক্ষণ, এই যে এটা ইমবেড কোডটা, এটা আসলে মাই ম্যাপ, মানে আপনি কাস্টম ভাবে আপনি ম্যাপ ক্রিয়েট করলেন আপনার, আপনি কোন কোন জায়গায় সার্ভিস দেন। আপনি ধরেন আমি তো কয়েকটা পয়েন্ট করলাম, আপনি চাইলে আরো 10-15 জায়গায় পয়েন্ট করে পুরোটাকে রেডিয়াস দিয়ে কি করতে পারতেন, ঠিক আছে। আর ড্রাইভিং টেস্ট গুলো একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হতো, মানে সুন্দর করে ধরলে, আস্তে আস্তে ধরলে এই যে লোকেশন এগুলো আসতো, এগুলো দিয়ে সুন্দর করে হইতো। আর তারা করছে এই পাশে চলে গেছে, বাট ব্যাপারটা ওইটাই। আচ্ছা, এটা ইমবেড কোড, এটা আপনারা ড্রাইভিং ম্যাপটা তো অপশনাল না ভাইয়া? কি ভাইয়া? ড্রাইভিং ম্যাপটা তো অপশনাল, তাই না? হ্যাঁ অপশনাল, এটা তো দেয় নাই, দেখেন আমি যেটা দেখাচ্ছি, আমি যে এটা দেখেনি, এটা জাস্ট যে লোকেশন বসেছে, পয়েন্টটা রাখছে খালি, তো একটা করলেই হয়। মানে আমি যা যা করা যায় তাই সবগুলোই দেখাইলাম, আপনি এখন আপনার মতো করে ই করতে পারেন। মানে ড্রাইভিং দিয়ে আমরা মানুষকে একটু ই করলেন, বললেন যে কোথায় যাবেন, তো এগুলো আসলে মানুষ তার মাই ম্যাপ থেকে এতটা ই করে না। তো এটা গুগলের জন্য, এটা অনেক আগে বেশি কাজ করতো, এখন এতটাও কাজ করে না বেশি, তারপর শিখা রাখলাম, পরে কখনো বলবেন যে ভাই এটা তো দেখাননি। এটা এখন তেমন কাজ করে না, এখন তেমন কাজ করে না, এই জন্য না সেটা না, মানে এখন মানে ওই যে বিভিন্ন আপডেট আসে না, তখন তো জি বিভিন্ন মার্কেটার রিসার্চ করে যে আসলে কোন কোন বিষয়গুলো এখন কাজ করতেছে, কোনগুলো কাজ করতেছে না। যেমন ব্লগ কমেন্টিং খুব একটা কাজ করে না এখন, আগে কাজ করতে প্রচুর। তারপর অনেক জিনিস আছে এরকম কাজ করতো, অনেক জিনিস এখন বর্তমানে কম কাজ করে বা একদম করেই না। তো আপডেটের পরে এই ধরনের ইয়ে আসছে যে মাই ম্যাপের এটা অতটাও বেশি কাজ করে না, তারপর আপনি করে রাখবেন। এই ধরনের পজিশনিং এ কোনটা বেশি কাজ করে? ওই যে আমি যে ফার্স্টে পজিশনটা করছিলাম না, এটা করে আপনি যে এই লিঙ্কটা যে বার করলেন, এই ইমবেড কোডটা এতটুকুই এনাফ। আমি জাস্ট দেখাইলাম যে আপনি চাইলে এভাবে আপনার রেডিয়াস করে করতে পারেন। তারপরে ড্রাইভিং ইয়ে দিতে পারেন, এখানে আরো অনেকগুলো ছিল। আপনি এখন যে বাইকের দেন, সরি কারের দিচ্ছেন, এরপরে বাইসাইকেল দেন, হেঁটে দেন, সবই দেন, সমস্যা কি, মানে দেওয়ার অপশন আছে, আমি সেটা দেখাই দিলাম। এরপর আপনার এতটুকু করার দরকার নেই, আপনি চাইলে একটা পয়েন্ট বসাতে পারেন, অথবা আপনি কয়েকটা পয়েন্ট বসাই যেমন জাস্ট রেডিয়াসটা ই করলেন। ড্রাইভিং দিশটা বাদ দিলাম, আপনি আর একটু বাদ দিয়ে দাঁড়ান, এই যে
তাহলে আপনি আরো করে শুধু রেডিয়াসটা রাখলেন, তা আপনার পুরো ঢাকা কভার করতে হবে। তো কি করলেন আপনি, এখান থেকে ধরলেন, এখান থেকে হেমায়তপুর, সাভার, এখান থেকে ঘুরান, এরকম ঘুরান। আপনি কোন কোন সার্ভিস এরিয়া আপনার, এই যে যেখানে শুরু করবেন সেখানে শেষ করবেন, তাহলেই হচ্ছে। এটা আপনার বিজনেস লোকেশন হচ্ছে, এই যে ঠিক আছে। আর আপনি পুরো ঢাকাটা কভার করলেন, এরকম করে আপনি করতে পারেন, করে জাস্ট পাবলিশ করে করেন, এতটুকু। সবাই ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। জি ভাই, কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। ওকে, তো ডিলিট করি আপাতত। আবার একটা ব্যাচ আছে, আবার দেখাইতে হবে। ওকে, তো এটা ছিল গুগল মাই ম্যাপ। তো আপনারা গুগল মাই ম্যাপ আই থিঙ্ক খুব বেশি কঠিন কিছু না, সহজ আছে, সময় করে করে নেন। স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল, আচ্ছা। আর লোকাল এসইও নিয়ে, আচ্ছা এটা এখন আসবে, আচ্ছা এটা আসবে তখন বলি। কারণ আমরা এখন একটু লোকাল এসইও অডিট নিয়ে একটু কথা বলি, হালকা হালকা দোয়া। ভাই হালকার উপরে ঝাপসা কেন ভাই? সেটাই দেওয়া লাগবে, হালকার উপরে। ভারী দিলে আবার চোখে ধুলা লাগবে, চোখে সহ্য হবে না। না, ভারী দিলে চোখে ধুলো লাগবে না ভাই। হ্যাঁ, হালকার উপরে ঝাপসাই ঝাপসা দেখা যাবে ভাই। হ্যাঁ, আচ্ছা লোকাল এসইও অডিট। আচ্ছা, অডিট আমাদের কেন করা দরকার একটু বলেন তো, মানে অডিটটা কেন ইম্পর্টেন্ট? To underlying the problems, sort out the problems, or accuracy, intensity. প্রবলেম যদি সর্ট আউট করতে না পারি তাহলে আমি কি চিকিৎসা করবো? ডক্টর গেলেন, ডক্টর যদি আপনার রোগী দাঁড়াতে পারে, পেট ব্যথার জায়গায় যদি মাথা ব্যথার ওষুধ দিয়ে দেয় তাহলে তার কাজ এরকম হচ্ছে। ক্লায়েন্ট যখন আপনাকে একটা সাইট দিল, তখন অ্যাজ এ এক্সপার্ট আপনাকে তার প্রবলেমগুলো তাকে ফাইন্ড আউট করে দিতে হবে। কারণ ক্লায়েন্ট তো টেকনিক্যাল পারসন না, সে তো জাস্ট ব্যবসায়ী লোক। সে চাবে যে আমার সাইট ইমপ্রুভমেন্ট করে দেন, কি করতে হবে না করতে হবে সেটা তো তার ব্যাপার, মানে আপনার ব্যাপার। তো ক্লায়েন্টকে তো আপনাকে করতে হবে, দেখাইতে হবে যে দেখেন আপনার তো এই সমস্যা, এখানে ঠিক করতে হবে। এখন সমস্যা না বের করতে পারলে আপনি কিভাবে টাকা অ্যামাউন্টে ফিক্স করবেন? কারণ আপনাকে ক্লায়েন্ট যদি $100 দেয়, বলে ভাই আমাকে ঠিক করে দাও, পরে আপনি সাইডে ঢুকে দেখলেন যে আপনার $300 দিয়ে পসিবল না। তো এই জন্য অডিটটা অবশ্যই মাস্ট বি আগে করতে হবে, কোনো কাজ শুরুর আগে অডিট অ্যানালাইসিস এগুলো আগে করতে হবে, তারপরে আমাদেরকে মাঠে নামতে হবে আর কি। তো অডিট অনেক রকমেরই হয়। ক্লায়েন্টকে কিভাবে অডিট দেবেন আমি একটু আমার একটা দেখাই। আচ্ছা, এখানে যেমন দরকারি এগুলো আমি একটা নোট করে একটা ডক্স করে আমি আপনাদের দিয়ে দেবো, টেনশন করেন না। যেখানে আপনাদের মনে হয় যে এগুলো আপনার থাকলে সামনে থাকলে ভালো হবে, তো আমি দিয়ে দেবো। আচ্ছা, আমি রিসেন্টলি একটা করছিলাম, এটা ম্যাঙ্গো সিটি, আমাদের লোকালি। দেখেন, অডিট করার সময় ক্লায়েন্ট মোটামুটি এমন ভাবে দেখাইতে হবে, খুব অ্যাগ্রেসিভ ভাবে দেখাইতে হবে, ঠিক আছে? কারণ ক্লায়েন্টকে যদি আপনি অ্যাগ্রেসিভ ভাবে না দেখান, ক্লায়েন্ট কিন্তু সিরিয়াস হবে না। মানে ছোট একটা প্রবলেমকে আপনাকে খুব বড় করে দেখাইতে হবে। Aggressive means to the point. হ্যাঁ, To the point. পয়েন্ট, এবং Underline করে দিতে হবে। হ্যাঁ খুব করে দিতে হবে। দেখেন আমি একটু দেখাই। ওনার প্রথমে বলছি যে আপনার সাইড ম্যাপ প্রবলেম, 1 নম্বর প্রবলেম। তো এখানে স্ক্রিনশটটা তো খুব বেশি দেখাচ্ছে না, এখানে সাইড ম্যাপ প্রবলেম XML সাইড ম্যাপে। এরপর বলছি যে আপনার ইরর আছে সাইডে কতগুলো, 11টা ইরর আছে, 228টা ওয়ার্নিং আছে। খুব সুন্দর করে বলে দিচ্ছি যে তোমার কিন্তু এতগুলো ইরর আছে, ঠিক আছে বলে দিচ্ছি। তারপর বলছি যে 4 পেজ হ্যাভ ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু। এই যে আমি টুল দিয়ে এটা বের করছি, 4টা পেজে ডুপ্লিকেট আছে। যদি এখানে আছে আমি কিন্তু তারপর লিখে দিছি যে তুমি এটা পুরো সাইড ম্যাপের যে ইস্যুটা আছে, এটা তো আমরা তো গুগল সার্চ কনসোল থেকে দেখলাম, তাই না? আর সার্চ কনসোল থেকে দেখতে পারি। আরো একটা সিস্টেম আছে, ওই যে আমি গতকাল দেখাইছিলাম না, ধরেন আমার এই যে site.xml, এটা সাইট ম্যাপ.xml, ওখানে যে দেখবেন যে সাইট ম্যাপের কি অবস্থা।
যদি ঠিক না থাকে তাহলে আপনি বুঝবেন যে প্রবলেম আছে। নরমালি আপনাকে তো আপনাকে সার্চ কনসোল দেবে না, দেবে আপনাকে অ্যাক্সেস দেবে না তো। না সার্চ করতে সাইটের লিংক কোন জায়গায় দেখতে বলেন ভাই, কি নাম বললেন? সাইট আপনার মানে যে সাইটটা দেখবেন সেইটা সাইট দিবেন .com/sitemap.xml এই যে এই লেখাটা লিখতে হবে স্ল্যাশ দিয়ে sitemap.xml এটা দিয়ে ক্লিক করলেই আপনার সাইট ম্যাপ ঠিক আছে কিনা আপনি দেখতে পাবেন। এই যে তার মানে আমার সাইট ম্যাপটা করা আছে, আবার দিয়ে আমি পেজে গিয়ে দেখি যে আমার পেজগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, পেজগুলো ঠিকঠাক মতো করা আছে। যদি এরকম না আসে আর কি সাইট, তাহলে বুঝবো যে ওনার সাইট ম্যাপ করা নাই, তো ওনার একটা প্রবলেম এটা করতে হবে এখন। ঠিক আছে, ওকে। তো এটা কিন্তু সবারই যে এরকম আসবে তা না, এটা ইউএসটি এরকম আসে, আরো বিভিন্ন প্লাগইন আছে সেটা অন্যরকম করে আসে, তবে ইউআরএলটা সেম। sitemap.xml যদি আরেকটা বলে রাখি, sitemap.xml দিয়ে যদি কখনো না আসে আর একবার একটু কষ্ট করে sitemap.indexxml এই যে এটা দেখবেন। অনেক সময় কারো sitemap xml দিয়ে অনেক সময় নাও আসতে পারে, সেক্ষেত্রে sitemap আন্ডারস্কোর, এটা আন্ডারস্কোর না, আন্ডারস্কোর তো বলে এটা, sitemap_index.xml এই দুটা যে কোনো একটা লিখলে যদি না আসে এটা, তাহলে বুঝতে হবে সে সাইটম্যাপ করে নি। তো কি ধরনের নরমাল প্রবলেমেটিক ইন্টারফেসটা, এটা তো আপনারটা, আমি একটা প্রবলেমেটিক ইন্টারফেসটা দেখেন কাইন্ডলি, যে প্রবলেমটা সেই রকম সাইট এখন কোথায় পাবো বলেন? আচ্ছা আচ্ছা, পুরাটাই আমাকে রিসেন্ট দেখিয়েছিলেন, আপনার কি দেখাইছেন? আচ্ছা দাঁড়ান দেখি আমার ক্লায়েন্টটা এখন আমি ফিক্স করি না, ওখানে কিছুই করা হয়নি, শুধু এখন আমার একটা ইন্টারফেসটা দেখতে পেলে আমাদের জন্য মানে ক্যাচ করতে সুবিধা হতো যে কি ধরনের প্রবলেমেটিক থাকলে কি ধরনের ইন্টারফেসটা দেখা যায়। আচ্ছা দাঁড়ান এটা আমি এখন ফিক্স। আচ্ছা তার এটা কি ছিল, এক্সএমএল সাইটম্যাপ, হ্যাঁ ঠিক করছে মেবি এটা ঠিক ছিল, প্রবলেম ছিল। কি ধরনের বলতে এখন কেমনে বোঝাই, সেটা হচ্ছে এটা শো করবে না টোটালি, মানে কিছু আসবে না, হয়তো এরর দেখাবে। আচ্ছা আমি এদিকে ইমেজটা বড় করা যায় কিনা একটু দেখি। এইভাবে ডিটেলসে, কারণ এটা যদি কি বলে এটাকে, তাহলে আগে থেকে অনেকগুলো সাইট ঘেটে বের করে আনতে হবে যে কোথায় প্রবলেম আছে এরকম সাইট। আচ্ছা দাঁড়ান ইমেজটা কি আসলে বড় করা পসিবল? আচ্ছা দেখি একটু এটা বড় করে, স্ক্রিনটা বড় করে একটু আপনার জুম করে। আচ্ছা সাইট ম্যাপে যেটা ছিল, সাইট ম্যাপে শুধু উনি দিছে যে mangoc.com অথর। আচ্ছা দেখেন আমার সাইট ম্যাপে থাকা উচিত ছিল হচ্ছে আমারটা, এই যে দেখেন আমারটা হচ্ছে সাইট ম্যাপে কি থাকে বেসিক্যালি, আমি গুগলকে আমার ক্যাটাগরি ইন্ডেক্স করতে দেবো, আমি পেজ ইন্ডেক্স করতে দেবো, আর হচ্ছে পোস্ট ইন্ডেক্স করতে দেবো। আর যদি আমি খুব বড় ধরনের ব্লগার হই, ধরেন আমি নাম করা ব্লগার, তখন আমি আমার অথর মানে আমার সম্পর্কে, অথরের সম্পর্কে আমি ওই পোস্টটাকে আমি গুগলে ইন্ডেক্স করতে দিব, যদি আমি মানে এরকম অথর হই, কোনো বড় লেভেলের অথর হই। আদারওয়াইজ আমরা আমাদের নর্মাল ক্ষেত্রে আমরা অথরকে সবসময় হাইড করে রাখি। হ্যাঁ বাট এই প্রবলেমটা দেখেন ওনার কি ছিল, কোথায় গেল, এই যে উনি শুধুমাত্র ওনার ই করে সাইট পেয়ে যাচ্ছে, অথচ ওনার পেজ, ওনার ক্যাটাগরি, ওনার পোস্ট এগুলো উনি ইন্ডেক্স করার জন্য গুগলের কাছে সাইট ম্যাপে দেয়নি। ঠিক আছে, ইন্ডেক্সিং প্রবলেম বুঝা যাচ্ছে, তাই তো? এটা আমি দিছিলাম, পরে ডেভেলপারের কাছে ঠিক করে নিছি ওটা। এই সাইডে আমি এখনো কাজ করিই নেই, ভিতরের কাজগুলো এখনো করিই নেই, দুই একটা ইস্যু আছে সেগুলো হয়তো ডেভেলপার দ্বারা ঠিক করে নিছে। আচ্ছা তারপরে যেমন এই প্রবলেমগুলো আমি বলছি, তার স্পিড, এখানে তার স্পিড প্রবলেম, এখানে তার HTTPS রিকোয়েস্ট অনেক বেশি, সার্ভারের প্রবলেম এটা, CDN, তারপর হচ্ছে এটা হচ্ছে ইউজ কুকিজের প্রবলেম আছে। তো আমি এটা ইন্ডিকেট করে দিছি, অ্যাগ্রেসিভ বলতে বলছি যে এইরকম, এই যে আমি যে লাল কালার দিয়ে দিছি, দেখো তোমার কি প্রবলেম, কি সর্বনাশটাই হচ্ছে না তোমার। এই ইস্যুগুলো আমরা বের করবো কোত্থেকে? আপনি যে নেক্সট যেটা বের করলেন, যে গ্রেডিং, যেটা যে জিটি, এটা জি জি, এটা তো আপনি জানেন, জিটি ম্যাট্রিক্সে যান তাহলেই পাবেন। সবার জন্য একটু দেখি। হ্যাঁ জিটি ম্যাট্রিক্সে যান, গিয়ে আপনার ডোমেনে, এখানে ডোমেনটা বসান, টেস্ট ইওর সাইট করেন, তাহলে আপনি দেখতে পারেন আপনার সাইটের কি অবস্থা। আচ্ছা আমারটা একটু দেখি কি অবস্থা, কাজ করি।
এগুলো আমি দেখাবো আবার ওই যে সাইডের টেকনিক্যাল পার্টটাতে দেখাবো। এটা তো জাস্ট আমি আপনাদেরকে বোঝাচ্ছি অডিট আসলে এটা টেকনিক্যাল অডিট বলতে পারেন। টেকনিক্যাল এবং অন প্রেজেন্ট দুটো একসাথেই করছে এটা। এখন ওয়েট করেন, 120টা জব আছে এখন, তারপরে আপনি হ্যাঁ অলরেডি এই একই টাইমে 120 জন, 108টা এখন আছে, এই তো কমতেছে, দেখা যাচ্ছে। জি জি দেখা যাচ্ছে। না স্যার, এখন না 106 জন, 6টা জন স্যার। হ্যাঁ আচ্ছা, 101। মানে একই টাইমে সবাই দিচ্ছে আর কি। হ্যাঁ সবাই দিচ্ছে, গেটিং ডাউনওয়ার্ড নাও 82। এটা কানাডা সার্ভার থেকে ই করে। আচ্ছা, জিটি ম্যাট্রিক্স এটা ডাইরেক্ট কানাডিয়ান সার্ভিস। এই যে এতক্ষণে এই জিনিসগুলি তো মানে নলেজে অনেক সময় মাথার ভিতরে থাকতে হবে, আমি কোথায় কোন কোন ইস্যুতে কোথায় কোথায় যাব, এটারও তো একটা প্রপারলি লিস্টিং অর্গানাইজ করে দেখালেন। এই যে টুলস এর ভিতরে সেট করে রাখা, তাহলে তো হারায় যাব ভাই। দেখেন এত কিছু আসলে কখনোই আপনি অর্গানাইজ করতে পারবেন না। আপনাকে মাথায় আপনি যখন কাজ করবেন জি প্রবলেম হতে পারে, ইনস্ট্যান্ট আপনাকে মাথায় নিতে হবে। এটা এই জিনিসটা আমি জিটি ম্যাট্রিক্সে যে টেস্ট করে আসবো, হ্যাঁ মানে হ্যাঁ মাথায় রাখতে হবে যে সাইড স্পিডটা আমি জিটি ম্যাট্রিক্স বা গুগলের সাইডের আছে। আচ্ছা আচ্ছা, এখানে টেস্ট করব। তাহলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমি সবারকেই বললাম হয়তো আমি একেবারে নিউবি বা নেভিশ হতে পারি, নবিশ হতে পারি, মানে আমি ওইটা জিনিস জানতে চাইছি যে সেটাই বললাম এই জিনিসগুলি মাথায় কনসিডার করা যে আমি কোন টুলটার জন্য এক্সাক্ট টুলটা কোনটা ইনস্ট্যান্ট বের করে ফেলা, সেটা যদি আমি আগে থেকে বুকমার্ক না করে রাখি। এক্সাক্ট টুল অনেক আছে, মানে পপুলার কোনগুলো সেটা বলতে হয়। আমি কিন্তু নরমালি ভাই এটা দিয়ে কিন্তু কখনো চেক করিনি। আমি ওই যে আপনার ইওএস যেটা রায়ান্স আছে আর কি, রায়ান্স, হ্যাঁ সবাই ওগুলাই যায়। ইওএস এর আরেকটা প্লাগইন রায়ান্স, তো ওইটা দিয়ে আমি চেক করে ইস্যুগুলো আর কি ফাইন্ড আউট করি। তো আচ্ছা। ভাবলাম যে এটা আপনি যখন দেখাচ্ছেন একটু দেখে ফেলি আর কি, এই জন্য আর কি বলা। এটা খুব পপুলার, জিটি ম্যাট্রিক্স খুবই পপুলার। দেখেন বড় বড় মার্কেটার এটা উল্লেখ করে, এটা খুবই পপুলার জিটি ম্যাট্রিক্স। আর একটা হচ্ছে গুগলে যেটা অফিসিয়ালি আছে, গুগল স্পিড টেস্টার যেটা, ওই দুটো। রায়ান্স এর ওটা পেইড, তো ওটা আরো ভালো। আচ্ছা ঠিক আছে, এটা আলহামদুলিল্লাহ ভালোই দেখছি আর কি। ভাই যদি কিছু মনে না করেন, এই যে এই শীটটা কি দেয়া যায়, এই যে এখন যে শীটটা আমরা দেখছি, তাহলে কি হতো আমরা অ্যাটলিস্ট এইটার ধারণা পেতাম যে একটা সাইডের প্রবলেম গুলা বা একটা ইস্যু অ্যাটলিস্ট মানে শর্ট অ্যানালাইসিস করার জন্য আমরা এইগুলা চেক করব। তাহলে এটা তো ক্লায়েন্টের শীট, এটা থেকে ভালো শীট দেবো আপনাকে, সমস্যা নাই। মানে আপনি অডিট যখন করবেন তখন কি কি রাখবেন মাথায়, জি জি সেটা দিব আপনাকে। এটা তো আমি ক্লায়েন্টের হয়তো এখানে হয়তো 10টা-20টা প্রবলেম, আপনি এটা দেখাচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, অডিটের একটা চেকলিস্ট দিয়ে দিলে অডিটের চেকলিস্ট, একটা পুরো অডিটের চেকলিস্ট, এইগুলো যে এই জিনিসগুলি কনসিডার করতে হবে, ইট টু বি মাস্ট। সেটাই দিব, হ্যাঁ সেটাই দিব। আমার কাছে একটা বানানো আছে, দেখেন আমি আচ্ছা দেখাচ্ছি। এই যে এটা হইলো, এটা প্রবলেম সাইডে ছিল। তারপর এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি কিনা, এটা তো জানেন আপনারা, এটা সবাই জানেন। গুগল স্পিড টেস্টারে মোবাইল ফ্রেন্ডলি ডেস্কটপে কতটা দেওয়া আছে এটা। আচ্ছা আমি একটু টুলগুলো আপনাদের দেখাই। এখন রাবিম ভাই যেটা বলতেছেন, এত কিছু আপনি অর্গানাইজারের মাথায় থাকবে, তখন আপনি একটু কাজ করবেন, তখন সব আপনার মাথায় অর্গানাইজ হয়ে থাকবে। এই যে আপনি যেমন করে রাখছেন না, এই যে দেখেন আপনি করে রাখছেন এসইও টুল বুকমার্ক করে রাখছেন। হ্যাঁ এটা তো হ্যাঁ, আমি যখন এটা ফ্রিকোয়েন্টলি আপনি করছেন দেখে করতে করতে ইউ আর ইউজড টু, অটোমেটিক্যালি আপনার চলে আসে। না চলে আসলো তখন ওইখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন। আমি ওইটাই জানতে চাইছি। আপনি যেমন আপনার ইয়েটা খুব সুন্দর করে রাখছেন, এসইও টুল, সোশ্যাল ইম্পর্টেন্ট। আমাদের একটা মানে গাইডলাইন, একটা পেজের মতো দরকার, যে একটা সাইট তৈরি করতে যাচ্ছি ডোমিন হোস্টিং থেকে শুরু করে এক্স্যাক্টলি মুস্তাফিজ ভাই একদম। এটা আপনারা কাজ দেখে দেখে নোট করবেন, নোট করে নিজে একটা গাইডলাইন বানাবেন। অবশ্যই বানাবো, কিন্তু আমার একটা বেঞ্চমার্ক দরকার। তো আমি তো আমার মতো করবো, প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি করব। আমরা এইটার উপরে একটা ক্লাস রাখি, আমাদের অন্যান্য ক্লাসের দরকার হলে কমাই দেন একদিন অন্য ক্লাস। অবশ্যই গাইডলাইনের উপর একটা ক্লাস দেন যে এইগুলা চেকলিস্ট, আপনি অবশ্যই লোকাল এসিওর জন্য এইগুলা চেক করবেন, গ্লোবাল এসিও অথবা অ্যাফিলিয়েট বা অ্যাডসেন্স এর জন্য এইগুলা চেক করবেন। এরকম একটা গাইডলাইন আমাদের তৈরি করে দেন। অবশ্যই, এটা না থাকলে আমরা ট্র্যাকলেস হয়ে যাবো ভাই। হ্যাঁ আমি শিখতেছি তো, আমার কাছে যেমন আমরা ইউটিউবের করাইছেন, ইউটিউবেরটা কিন্তু আমি একটা নোট করে ফেলছি যে হ্যাঁ এই জিনিসগুলি আমার কনসিডার করতে হবে, এই জিনিসগুলি সর্ট আউট করতে হবে, এই জিনিসগুলি আমার নিতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক দেখাইছেন, কোনটাই আমার না। দেখেন
আমাদের কোনটাই না, আপনারা কিন্তু একটু গুগল করলেই দেখেন চেক লিস্ট আছে, আপনি কি চেক করবেন। আমি এগুলো থেকে কিন্তু কপি মানে নিয়ে চেক লিস্ট বানাইছি। এই যে এখানে চেক লিস্ট আছে, এটার আছে। তবে হ্যাঁ, আমি এটা বারবার বলছি, যখন কিছু শিখাবো আপনারা এটা নিয়ে করবেন। এটি অডিট চেক লিস্ট, এদের একটা চেক লিস্ট আছে। তারপরে যে আচ্ছা বস এসিও চেক লিস্ট, এই যে অডিট ফিক্স আনকভার, দাঁড়ান ডক্সটা করি। আচ্ছা সমস্যা নাই, আপনাকে জাস্ট বললাম বস, আপনি যখন দিবেন, হ্যাঁ দেওয়ার সময় আমি ওইটাই বলছি, একটু ভাই হাত খুলে দিয়ে কার্পণ্য করেন না যে লোকাল এসিও শিখতে হলে পরে, শিখবো না আপনার কাছে পরে। না সেটা না, আরে ওইটার জন্য ব্যাপার না। আমি যতটুকু কোর্সের এখানে আছে, আমার কাছে একটা আছে দেখেন, এটা লোকাল এসিও না, এটা সব এসিওর জন্যই, মানে একসাথে। এই যে আমার কাছে চেক লিস্টটা করা আছে, এটা আমি কি করছি ওখান থেকে কপি করে নিয়ে করছি। আমি সেটাই বলতেছি, আমি বুঝাইলাম যে কোনো কিছু তো আমার নিজের ক্রিয়েট করা না, এগুলো অলরেডি আছে, জাস্ট খুঁজে একটু নিতে হবে। ওই যে আপনি অর্গানাইজ করছেন তো ভাই, আমরা তো বাঙালি ভাই, রেডিমেড চাই, বুঝেন না কেন? এই যে এই বিষয়গুলো অর্গানাইজ করছেন, এই যে 101টা জিনিস দেখছেন, আপনি যে সুন্দর অর্গানাইজ করে রাখছেন, আমাদেরকে দিলে কি আপনার ঘুমে যাবে ভাই, ক্ষতি হবে? না এটাই সমস্যা নাই, দিয়ে দেবো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আমি এইসব সাইটগুলো থেকে করে বের করছি, সমস্যা নেই, আপনি দিয়ে দেবো, সমস্যা নেই। আপনি চেক লিস্ট নিয়ে কি করবেন? আমার কাজকে আপনি কমাইতে পারবেন চেক লিস্ট নিয়ে? আমার অবশ্যই না। তাহলে তখনই করবেন না, এটা কোনো ফ্যাক্ট না। কারণ আপনাদের শীটে আমি দিয়ে দিচ্ছি, আপনাদের শীট আছে না ক্লাসের? জি, এটা তো জাস্ট 101টা, আরো কত চেক লিস্ট আছে, বিশাল চেক লিস্ট আছে আপনাদের শীট। এত শীট কেমনে মেইনটেইন করি? কত শীট আপনার? এতগুলো নিছেন কেন আপনি? এতগুলো নিয়ে তো আপনি কাজ করেন কি? জি ভাই, বাইরের কাজ বুঝি নাই। সেই যে সারাদিন আপনি কথা বলতেছেন কি, শনি সম্পদ একদম বৃহস্পতি পর্যন্ত, সপ্তাহে 6 দিন আপনি যদি টানা নন স্টপ 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা কথা বলছেন, প্রতিদিন আপনি রাতে আবার এই 4 ঘন্টা করে কথা বলে কিভাবে কাজ করছেন? কাজ কমাই দিছি, মানে কাজ কমাই দিছি বলতে কাজ এখন তুলনামূলক এমনি কম, জাস্ট একটা দুইটা কাজ চলতেছে, ওইটা করতেছি। আর এর ফাঁকে যতটুকু করা যায় আর কি, মানে ক্লাস আমি হয়তো রিসেন্টলি হয়তো অফ করে দেবো। আমি অলরেডি বলছি, যারা ইউজ টু তাদের কিন্তু প্রবলেম নাই, বুঝছেন? কথা বলতে ইউজ টু প্রবলেম বলেন। হ্যাঁ, তা তো বটেই। ভাইয়া বিপদে পড়ে এখানে আসছি, আপনিও যদি চলে যান ভাই, কি করবো? ওনার চলে যাওয়ার উপক্রম হয়েছে, খুব শীঘ্রই চলে যাবে, বুঝতে পারছি। না ভাই, গতবার কিন্তু আপনার আমাদেরকে লিঙ্ক করা দেখাচ্ছে, ওনার পার্সোনাল অ্যাড্রেস বা ফোন নাম্বার সব দিয়ে দিছে, কিন্তু বুঝে নেন। আর না ওইটা না। আচ্ছা, নট সেম রাশ, ইটস সামথিং এলস। আচ্ছা, ক্লায়েন্ট আবার মাঝে সে মেসেজ করতেছে, আপনাদেরকে মাঝে করে রাখে, আমাদের ওনাকে সামলাইতে হয়। যাই হোক, আচ্ছা আপনি এটা দেখান আমাকে, টোটাল অর্গানাইজ করে পরে আমাদের একটা চেক লিস্ট দিয়ে নেন, অডিট লিস্ট। সমস্যা নেই। ম্যাট্রিক্স মোবাইল ফ্রেন্ডলি, এটা তো জানেন আপনারা, তাই না? মোবাইল ফ্রেন্ডলি অডিট নিয়ে ক্লাস হবে, অডিট নিয়ে আমি ক্লাস হবে, আমি এটা দেখাবো। ওকে, হ্যাঁ সমস্যা নাই। যখন যেটা ক্লাস করব তখন আমাদের আবদার অনুরোধ আমরা রাখবো, আমরা রেখে দিলাম আপনার কাছে, বাকিটা আপনার ইচ্ছা। ঠিক আছে, সমস্যা নেই। না, যেটা দেওয়া পসিবল সেটা অবশ্যই দিব, সমস্যা নেই। ট্রেনিং করাচ্ছে যেটা এলিমেন্ট লাগবে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আর যেটা আমার পার্সোনাল এলিমেন্ট সেটা তো আর আমি, বা পার্সোনাল সিক্রেট তো আর আমি দিব না, এটা চাইলেও না, ইকুলেও না, তো এটা দিবই না, এটা দেখাবোই না আপনাদেরকে। এটা দেখাইলে তো আপনি চেয়ে বসবেন, তখন তার না করতে পারবো না। দেখাইলে চাই বসবো সবাই। হ্যাঁ সেটাই।
তো পার্সোনাল থাকবে, যেটা লাগবে আমি সেগুলো দিয়ে দেবো, সমস্যা নেই, না চাইলেও দেবো সেটা। আচ্ছা পার্সোনালি লক করবো, সমস্যা নাই, পার্সোনাল রিলেশনশিপ বিল্ড করে নিব, সমস্যা নেই। আচ্ছা, যেটা দেখাইছিলাম, আচ্ছা একটা জিনিস বলি এই পেজটা কেটে দেওয়ার আগে, জিএমবি লিস্টিং এর সময় এটা এখানে ছিলই, এটা দেখানো শেষ, পরে আবার একটা ক্লাস আছে, দেখ কেটে লাভ নেই, একই জিনিস বারবার বলতে হয়, এটা হলো বিরক্ত, একবার দুইবার বলা যায়, চারবার তো বলা যায় না, সমস্যা হলো এটা হচ্ছে বিরক্ত ব্যাপার। এটা হচ্ছে এই যে প্রোফাইল, জিএমবি প্রোফাইল অডিট একটা পার্ট আছে। জি, এটা তো লাগবে। হ্যাঁ, জিএমবি প্রোফাইল অডিটটা হচ্ছে আপনি আপনার জিএমবি প্রোফাইলে বা আপনার ক্লায়েন্ট একটা প্রোফাইল দিল, এইটা প্রোফাইলে গিয়ে আপনাকে দেখতে হবে যে তার ওখানে কি কি প্রবলেম আছে। প্রবলেম বলতে যেমন তার কিওয়ার্ড, তাদের জিএমবি নামটা এটা কোনো কিওয়ার্ড বেস কিনা, যদি কিওয়ার্ড বেস হয়, যেমন কেউ লিখলো এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এটা তার জিএমবি নাম, এটা হচ্ছে স্প্যামিং, ঠিক আছে। এটা যদি কেউ করে গুগলের কাছে আপনি রিপোর্ট করবেন, গুগল ওকে খুব রিসেন্টলি খুব করে দেবে, কিক আউট করে দেবে, কারণ জিএমবি নামটা সবসময় কোনো বিজনেসের নাম হইতে হবে, নট কোনো কিওয়ার্ড দিয়ে জিএমবি পেজ খুলবেন আপনার টিকবে না। এবং রিসেন্টলি আমিও একটা প্রবলেম করে যাচ্ছি, যে আমার ওই সামনে যে লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ আমি খুলছিলাম, এখন আগে বেসিক্যালি প্রবলেমটা ছিল কি দেখেন, আমি দেখাই আমার ক্ষেত্রে যে প্রবলেমটা হবে সামনে, হয়তো আমি রিসেন্টলি এটা ঠিক করতে হবে আমাকে, যেটা হচ্ছে শুধু এসইও এক্সপার্ট ইন বাংলাদেশের সার্চ ভলিউম ছিল, মানে এটা একটা কিওয়ার্ড ছিল, ঠিক আছে, বাট লোকাল বাংলাদেশে এটা ছিল না, মানে এটা হচ্ছে আপনার তখন আমি যখন ক্রিয়েট করছিলাম তখন এটা সার্চ ভলিউম ছিল না, বাট রিসেন্টলি আমি অনেক কাজ করছি এটা, বা আমি অনেক নিজেও সার্চ করছি এই কিওয়ার্ডটা করতে করতে আমি এটা একটা সার্চ ভলিউম ক্রিয়েট করে ফেলছি। মানে গুগল সার্চ ভলিউম কখন পায়, যেটা নিয়ে প্রত্যেক মাসে হয়তো 120 সার্চ করে, হ্যাঁ। তো আমি কি করছি, বেসিক্যালি এটা কিওয়ার্ড বাড়ানোর জন্য, যেহেতু আমি এটা ইউনিক কিওয়ার্ড দিছিলাম তখন, মানে আমাদের এটা ধরে সরাসরি সার্চ করেনি, শুধু এতটুকু লিখতো, তো আমি এটা সার্চ করে তখন, তো যেহেতু তখন কিওয়ার্ড ছিল না, এটা প্রবলেম নেই, বাট রিসেন্টলি আমি দেখছি এটা কিওয়ার্ডের সার্চ ভলিউম চলে আসছে। আর কয়েকদিন আগে আমি দেখলাম যে এটা এখন সার্চ ভলিউম আছে, এটা মোটামুটি এখানে 10 দেখাচ্ছে, তো তার মানে আরো বেশি আছে, ঠিক আছে। তার মানে আমাকে এখন আর এই কিওয়ার্ডটা রাখা যাবে না এখানে, যেহেতু এখানে কিওয়ার্ডের মধ্যে পড়ে গেছে ওটা এখন, তো আমার নামটা এখন আমি শুধুমাত্র রিমন সরকার করে রাখবো এখন এটা। তো সেটাই বললাম, মানে এটা ক্লায়েন্টের দেখবেন যে ক্লায়েন্টের প্রোফাইলের মধ্যে কোনো কিওয়ার্ড আছে, আপনার নামটাকে এখন করতে হবে, ওটা রাখা যাবে না, রিমন সরকারটাকে সামনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা রাখা যাবে না, শুধু রিমন সরকার দিয়েই খুলতে হবে, ঠিক আছে। তো এটা এখন চেঞ্জ করতে হবে। তো আমি যখন করছিলাম তখন যেহেতু সার্চ ভলিউম ছিল না, প্রবলেম করেনি, বাট রিসেন্টলি আমাকে একটা মেইল দিয়েছে গুগল, আপনার এখানে কিওয়ার্ড পাওয়া গেছে, ঠিক আছে, তো এটা আমাকে চেঞ্জ করতে হবে খুব রিসেন্টলি, তো আজকালকের মধ্যে করে ফেলবো। আচ্ছা, তারপরে হচ্ছে তার রিভিউ কেমন আছে এটা দেখতে হবে, এরপর তার হচ্ছে প্রাইমারি ওয়েবসাইট অ্যাড করা আছে কিনা, এরপর সে যে মানুষ যে রিভিউ দিছে বা কমেন্ট করছে সে রিভিউগুলোর অ্যান্সার করছে কিনা, মানে রিপ্লাই দিছে কিনা, তো এরকম আরো অনেকগুলো ব্যাপার আছে, এগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে কি কি প্রবলেম আছে এটার। তারপর হচ্ছে এই যে ইমেজ, এই যে আমার একটা নিজেরও প্রবলেম, দেখেন আমি এগুলো আগে ক্রিয়েট করছি, তো পরবর্তীতে আসলে নেক্সট টাইম ঠিক করার সময় হয়নি। এই গুগল থেকে কোনো ইমেজ বা কোনো জায়গা থেকে কোনো ইমেজ না দেওয়াই খুবই ভালো, কারণ গুগল চায় আপনার বিজনেসের ইউনিক আপনি ইমেজ দেন, আপনি নিজে, হ্যাঁ ইউনিক হতে হবে। আপনি ওই গুগল থেকে ডাউনলোড করে ইমেজ দেবেন, তো গুগল তো চাচ্ছে যে এটা আপনার লোকাল বিজনেস, তো আপনার লোকাল বিজনেসের আপনি সেই বাসার সামনে একটা ছবি তুলে দেন বা অফিসের একটা ডেস্ক একটা ছবি তুলে দেন, এইরকম ইমেজ গুলো আমরা পছন্দ করি। এই টাইপের যে প্রবলেম গুলো আছে, তো আমি তো ক্লাস নিতে অনেকগুলো ব্যাপার বলছি, তো সব ব্যাপারগুলো আপনাকে একটু চেক আউট করতে হবে যে ঠিকঠাক আছে কিনা সবকিছু। যদি ঠিক থাকে বা যে প্রবলেম থাকে সেটা আপনি ওইভাবে বক্সের মধ্যে লিখবেন এবং স্ক্রিনশট দিবেন, যাই দেখেন আপনার কিওয়ার্ড আছে বা আপনার নামটাই ঠিক হয়নি। তো এটার জন্য যেটা বললাম যে এখানে গুগল একটা গাইডলাইন দিছে মাই বিজনেসের, তো যারা প্রফেশনালি কাজ করতে চান তারা এইটা একটু কষ্ট করে পড়ে দিবেন এই গাইডলাইনটা। এখানে আপনি আপনার নাম কেমন হওয়া উচিত, আপনার অ্যাড্রেস কেমন হওয়া উচিত। আমরা এমন মাঝে মাঝে এমন অ্যাড্রেস দেই গুগল যেটা আসলে খুঁজে পায় না, কারণ গুগল তো আসলে আপনার বাসায় এসে দেখবে বা কাউকে জিজ্ঞেস করে ভাই অমুক বাসাটা কোথায়, তো সহজ করে দিতে হবে গুগলকে, মানে খুব সুন্দর, মানে যেটা আসলে সার্চ দিলে গুগল ম্যাপে শো করবে এরকম একটা অ্যাড্রেস দিতে হবে। আপনি এমন একটা অ্যাড্রেস লিখলেন যেটা গুগলে সার্চ করে পাওয়া যাচ্ছে না, সেরকম অ্যাড্রেস দেওয়া যাবে না। তো আপনারা চাইলে এই গাইডলাইনটা একটু করবেন, আমি দিয়ে দিচ্ছি। শুক্রবার আছে, পরশুদিন টাইম করে পড়েন।
ওকে, তো কোথায় ছিলাম? চেকলিস্টে। ওকে, তো এটাই ই করছিলাম। আর একটা আছে জিও অ্যানালাইসিস, যেটা আমি গত ক্লাসে একটু টাচ দিছিলাম। জিও অ্যানালাইসিস হচ্ছে কোথায় আপনার বিজনেসটা সিচুয়েটেড, মানে অবস্থিত কোথায়। যেমন কালকে দেখাচ্ছিলাম যে আপনার বিজনেস হচ্ছে কি বলে ঢাকা, বাট আপনার ঢাকা সিটির মধ্যে আপনার সবগুলো অপটিমাইজ করা, সবকিছু করা, বাট আপনার বিজনেসের যে পয়েন্টটা এটা ধরেন টঙ্গীর মধ্যে পড়ছে, ঢাকার একটু বাইরে পড়ে গেছে। তো সারাদিনে আপনি মার্কেটিং করেন না, যাই করেন, অপটিমাইজ করেন না, আপনি কখনোই ঢাকার মধ্যে র্যাঙ্ক করতে পারবেন না, কারণ আপনার রেডিয়াস বা বর্ডারটা আপনার বাইরে, ঢাকার সিটির বাইরে। তো আপনার ক্লায়েন্টের যখন অডিট করবেন তখন দেখবেন তার বিজনেসটা প্রপারলি তার সিটির মধ্যে পড়ছে কিনা, তো এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, কম্পিটিটর অ্যানালাইসিস উইথ টার্গেট কিওয়ার্ড অর সার্ভিস, এটা তো ইম্পর্টেন্ট। কম্পিটিটর অ্যানালাইসিস, ফর এক্সাম্পল একটা সাইট সবসময় দেখাইতে হয়। ওকে, আচ্ছা, কম্পিউটার অ্যানালাইসিসটা কেমন? আপনি যখন আপনার কম্পিউটারের কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, মানে আপনার টার্গেট কিওয়ার্ড দিয়ে, তখন যারা ফার্স্ট সেকেন্ড থার্ডে আসতেছে তাদেরকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। কি দেখতে হবে? যে আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে দেখুন আপনার কম্পিটিটর এখানে তারা একটা অফার দিছে, বাট আপনার ওয়েবসাইটে কোনো অফার দেন নেই, আপনাকে একটা অফার ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তারপরে তারা কি ফ্রি কোডস দিচ্ছে, এখানে কোর্স রিকোয়েস্ট করার জন্য দিছে যে আপনি একটা কোড দেন। তারপরে হচ্ছে কি করছে, ধরুন বললেন যে আপনার সাইট তো আনসিকিউর, HTTPS নাই, আনসিকিউর করা আছে, সিকিউরিটি করতে হবে। এরপর ধরেন নিচে আসেন, তারা কল টু অ্যাকশন বাটন দিছে। এরপর কি করছে তারা এখানে আছে ম্যাপ ইমবেড করছে, একদম নিচে আসেন, এখানে ম্যাপ ইমবেড করছে। আপনার ক্লায়েন্টকে বলবেন আপনি তো ম্যাপ ইমবেড করেননি এখানে, এটা ম্যাপ ইমবেড করা খুব ভালো একটা সিগন্যাল থাকে এখানে, মানে এই সাইটটা যে জিএমবি সাথে রিলেভেন্ট, এটা ভালো একটা করে এখানে। এবং যেহেতু আপনার প্রাইমারি সাইট, তো প্রাইমারি সাইটে মাস্ট আপনার ম্যাপটা ইমবেড করতে হবে। তারপরে কি ভাইয়া বুঝি নাই, আমি বুঝতে পারিনি। আচ্ছা, ওকে, তারপরে দেখেন আপনার ক্লায়েন্ট কি করছে, তার বিজনেস সাইটকে তার প্রাইমারি সাইট এখানে ইমবেড করছে, তো আপনি করেননি। এভাবে আপনার এই কম্পিটিটর অনুযায়ী ডিপেন্ড করে ভ্যারি করবে যে আপনার কম্পিটিটররা কি করছে, সে র্যাঙ্ক করতেছে, আর আপনি কেন র্যাঙ্ক করতেছেন সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এরপর আর কি করতে হবে, ওয়েবসাইট ফান্ডামেন্টাল অডিট। এটা হচ্ছে ওয়েবসাইট ফান্ডামেন্টাল অডিটও সেম জিনিস, মানে আপনার কম্পিটিটর প্লাস ওয়েবসাইটের ভিতরের আপনার টাইটেল ঠিক আছে কিনা, তারপর আপনার ট্যাগ ঠিক আছে কিনা, যেটা আমি একটু আগে বের করছিলাম, এই যে ধরেন আমি এই ফান্ডামেন্টাল অডিট হলে যে আপনার ডুপ্লিকেট কতগুলো। দেখেন আমি বলছি যে কমন কন্টেন্ট রেশিও ইজ হাই, এখানে যে সাইটে অডিট করছি এর কমন কন্টেন্ট হচ্ছে 38%, ইউনিক কন্টেন্ট অনলি 42%। কমন কন্টেন্টটা কমাইতে হবে। আচ্ছা বলো তো কমন কন্টেন্ট কিভাবে ক্রিয়েট হয়, বলতে পারবেন? কমন কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে দেখবেন অনেক সাইটে দেখবেন যে কিছু জিনিস আছে সবটাই সেম রাখে, কারণ এটা হচ্ছে কমন কন্টেন্ট। এটা তো প্রত্যেকটা পেজের নিচে ফুটারটা থাকে, এই যে কন্টেন্টটা, এতটুকু কন্টেন্ট, এটা কমন কন্টেন্ট, সবগুলো পেজের মধ্যে এটা যাবে। এখানে এরকম অনেকে দেখবেন যে অনেক জিনিস সব পেজেতে সেম রাখে, তো এই জিনিসটা আবার সেম রাখাটা মানে তুলনামূলক কমাইতে হবে। যদি আপনি না কমান তাহলে আপনার কমন কন্টেন্টের হারটা বাড়বে, মানে সেম কন্টেন্ট প্রত্যেকটা পেজেই থাকবে, কারণ ফুটার প্রত্যেকটা পেজের সাথে থাকে। কারণ আমি হোমে আসি, এখনো ফুটার আছে, অ্যাবাউটে যাই, তারপরে যে এটাও কমন কন্টেন্ট, মানে প্রত্যেকটা পেজের সাথে থাকতেছে। আবার অ্যাবাউটে যাই, একটা পেজে রাখতে হবে না, এটা রাখেন, বাট আরো অনেকে অনেক জিনিস রাখে আর কি, সেটা কমাইতে হবে। এটা তো আপনার ফুটার লাগবেই, যে এটাও এখানে আছে। অনেকে দেখবেন যে কিছু টেমপ্লেট রাখি দেয়, সব দেয় সেম রাখে। তো এটা কি যে কোনো একটা দুইটা পেজে রাখতে হবে, এরকম কোনো কিছু বাধ্যবাধকতা আছে কি ফুটার? না, ফুটার থেকে মানে কমন কন্টেন্ট থেকে এড়ানোর জন্য, রক্ষা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা পেজে আপনি আলাদা করতে হবে, অ্যাবাউটে রাখতে হবে না, আপনি আলাদা জায়গায় আপনি ইউনিক কন্টেন্ট ইউজ করেন, মানে টোটাল ওয়েবসাইটে যাতে কমন কন্টেন্টটা কম থাকে, রেশিওটা কিছু না কিছু থাকবে। যেমন এটা তো আপনার থাকবেই, এটা তো আপনি আর অ্যাভয়েড করতে পারবেন না, বাট এটা খুব অল্প একটু লেখা। দেখেন আপনার ওয়েবসাইটে যত কন্টেন্ট আছে তার থেকে এটার কয়টা ওয়ার্ড আছে, তো এইটা কমন কন্টেন্ট হোক সমস্যা নেই। বাট যদি আপনি এরকম অনেক জায়গায় এরকম সেম জিনিস যে
সবগুলো পেজে গেলে একই জিনিস দেখাচ্ছে। বা অনেক সময় দেখবেন যে অনেকে এই অ্যাবাউটের এই ফুটের মধ্যে অনেক বড় একটা লেখা লিখে দেয়, অনেক একটা প্যারা লিখে দেয়। তো সেক্ষেত্রে এই প্যারাটা প্রত্যেকটা পেজে গিয়ে হিট করে, এবং আপনার পেজে যদি মানে আপনার কন্টেন্ট যদি কম থাকে সেক্ষেত্রে এটা প্রবলেম করে। কন্টেন্ট বেশি হলে সমস্যা নেই, মানে এটা রেশিও করে কি আপনার পেজে কত ওয়ার্ড আছে আর হচ্ছে আপনি এই জায়গায় কত ওয়ার্ড দিচ্ছেন। তার মানে এমন হয় যে প্রথম অবস্থায় আমরা যদি লঞ্চ করি তাহলে এই জিনিসগুলি না দেওয়া রেজিস্ট্রেট। হ্যাঁ, আর আপনার যদি পেজের কন্টেন্ট বেশি থাকে, মানে এই ধরেন এখানে আপনি 1-2,000 10,000 লিখছেন, জি, আস্তে আস্তে যখন কন্টেন্ট বাড়বে তখন দিয়ে দিলাম। হ্যাঁ, তখন দিলে সমস্যা নেই। তো এইভাবে আপনাকে কমন কন্টেন্টটা করতে হবে। আমি কোথায় ছিলাম? আচ্ছা, এখানে ছিলাম। এরপরে দেখেন ওনার কিওয়ার্ড অ্যানালাইসিস করছি। কিওয়ার্ডে কি দেখছি যে দেয়ার আর নো কিওয়ার্ড সেট অফ দিস পেজ, মানে পেজের মধ্যে কোনো কিওয়ার্ড সেট নেই। এটা কিভাবে দেখবেন? অনেক জিনিস কিন্তু এসইও আমাদের একসাথে হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু এসইওর পার্ট। তো যেহেতু লোকাল এসইও একই জিনিস। আচ্ছা, এটা দেখার জন্য ওই যে এসইও মিনিয়ন একটা এক্সটেনশন, এটা আমার প্রবলেম করতে যে আমি এটা হাইড করে রাখছি। দাঁড়ান, এইটা রাখবেন, প্লাগইনটা। স্যার প্লাগইন না তো, এখানে বলে এক্সটেনশন। হ্যাঁ, এসইও মিনিয়ন। ওকে, তো কাটলাম। আচ্ছা, তো এসইও মিনিয়নটা ওপেন করি। আচ্ছা, এই যে অ্যানালাইসিস অন পেজ, আমি অন পেজটা দেখবো এটা ঠিক আছে কিনা সবকিছু। দেখেন সে এইচ1 দিছে একটা, ঠিক আছে, তার মানে তার এইচ1 ঠিক আছে, বা তার কিওয়ার্ড প্লেসমেন্টটা ঠিক আছে। বাট ওই সাইটে দেখছিলাম ওর কিওয়ার্ড প্লেসমেন্টটা ঠিক ছিল না, দ্যাটস ওয়াই আমি এটা বলছিলাম যে কিওয়ার্ড প্লেসমেন্ট ঠিক নাই। এই যে এইচ2 আছে, এইচ3 আছে, এভাবে আপনি অল সাবহেডিং গুলো দেখতে পাচ্ছেন। এই যে তারপরে আরো একটা জিনিস দেখা যাচ্ছে, তার এখানে মেটা ডিসক্রিপশন ঠিক আছে কিনা, তারপর হচ্ছে টাইটেল ঠিক আছে কিনা। টাইটেল একটু বড় হয়েছে, যদিও ইওস্টের কাছে ঠিক আছে, মানে বিভিন্ন টুল আসলে বিভিন্ন ভাবে ক্রাইটেরিয়া আছে ওদের। তো এরা বলতেছে যে 60 ক্যারেক্টারের মধ্যে করতে হবে, তো ইওস্টে আবার একটু বেশি আছে, তো এরা মেবি ইওস্ট থেকেই করছে, এটা একটু বেশি দেখাচ্ছে। চাইলে আপনি এটা একটু কমাইতে পারেন। আচ্ছা, আমাকে মেইল বারবার করতেছেন, গুগল মাই বিজনেস যাবো। আচ্ছা, ওকে। তো এখান থেকে আপনাকে এই বিষয়গুলো দেখতে হবে। তারপরে দেখুন হেডিং স্ট্রাকচার প্রবলেম। দেখেন হেডিং স্ট্রাকচার প্রবলেম, আগে কখনো H3 হবে বলেন তো? কখনো লিখতে কখনো H3 হবে নাকি H1 H2 H3 এভাবে হইতো? হ্যাঁ, হেডিং স্ট্রাকচার ওনার প্রবলেম আছে, আগে হেডে H3 দিছে উনি, দ্যাটস আমি এটাকে বের করে দিচ্ছি যে আপনার হেডিং স্ট্রাকচার প্রবলেম আছে। তারপরে তার স্ট্রাকচার লিস্টিং প্রবলেম আছে, এটা আছে জেসোনালি বা স্কিমা মার্কআপ যেটা বলা হয়, এটা তার এখানে তার এরর আছে, এই যে অ্যাড্রেস এরর আছে, প্রাইস রেঞ্জ এরর আছে, টেলিফোন নাম্বার এরর আছে। তারপর হচ্ছে তার ইউআরএল অনেকগুলো ডুপ্লিকেট ছিল, দুইটা ইউআরএল ডুপ্লিকেট ছিল। তার পেজ টাইটেল 22টা ডুপ্লিকেট আছে। এরপর হচ্ছে মেটা ডেসক্রিপশন তার মিসিং আছে 97টা, ডুপ্লিকেট আছে 2টা। তারপর হচ্ছে H1 তার মিসিং আছে 2টা পেজে তার H1 দেওয়া নেই। H2 আচ্ছা, H2 সমস্যা নেই, মিসিং 3টা। H2 মিসিং খুব বেশি প্রবলেম আছে। তারপর মিনিমাম প্রত্যেকটা পেজে একটা হলো H2 দিতে হয়, H1 একটা আর H2 একটা দিতে হবে মিনিমাম। ইমেজে দেখেন অনেকগুলো অল্টার টেক্সট মিসিং আছে, এটা তাকে আমি প্রবলেমটা ফাইন্ড আউট করে দিচ্ছি। তো এটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল বলেন, টেকনিক্যাল অডিট বলেন, যেটাই বলেন আর কি, এর নামের কোনো আসলে শেষ নেই। আপনি একভাবে জানেন না, আরেকটা জায়গায় দিয়ে দেবেন অন্যভাবে বলছে। তো টেকনিক্যাল অডিট, ফান্ডামেন্টাল অডিট আমি একবারে দেখা দিলাম। সাইটেশন অডিট এটা আমি ব্রাইট লোকালি দেখাইছিলাম, মনে আছে? ব্রাইট লোকাল দিয়ে যে একটা সাইট অ্যাড করে যে সাইটে কোথায় প্রবলেম আছে দেখাইছিলাম, কিন্তু আপনারা ভুলে গেছেন। তো সাইটেশন মানে সাইটেশন অডিট বলতে আপনার ক্লায়েন্ট যদি এক্সিস্টিং আগে কোনো সাইটেশন করে থাকে, তো সেটা কিভাবে জানবেন? আপনি যদি আবার করেন তাহলে ডুপ্লিকেট হবে। সেই সাইটেশনটা ওয়েট করে নিতে হবে যে আগে আপনার ক্লায়েন্ট অন্য কোথাও সাইটেশন করে রাখছে কিনা, বা গুগল লিস্টিংয়ে অন্য কোথাও করছে কিনা, সেটা আপনাকে বের করতে হবে। যখন বের করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোথায় প্রবলেম আছে। যদি আগে করে থাকে সেগুলোর মধ্যে কোনো ভুল আছে কিনা, সেটা আপনি একটু ব্রাইট লোকাল টুল দিয়ে বের করতে হবে। তো এটা সাইটেশন অডিটের মধ্যে গেল। ব্যাকলিঙ্ক প্রোফাইল অডিট, এটা পেইড টুল লাগবে, SEMrush বা কি বলে এসএস,
যে কোনো একটা টুল দিয়ে আপনি সাইট দিলে ব্যাকলিং অডিট করা যায়, তার ব্যাকলিং এর কি অবস্থা, বা আপনার কম্পিটিটর কি ব্যাকলিং এর কি অবস্থা, ভালো না খারাপ, বা কোথায় কোথায় করছে। এটা অডিট কেন করা দরকার? ব্যাকলিং কতগুলো করছে সেটা জানা যায়, কোনগুলো সাইট থেকে ব্যাকলিং করছে আমি সেগুলো নিয়ে আমিও সেখানে ট্রাই করব, আমার কম্পিউটার যেখানে করছে আমিও সেখানে করার ট্রাই করব। যে আমার কম্পিউটার ওখান থেকে করতে পারে তাহলে আমারও করার কোনো সুযোগ আছে, অবশ্যই ট্রাই করব, হয়তো সবগুলোতে পাবো না। তো এটা হচ্ছে গেল। তারপর আফটার অডিটিং ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার সিট কিওয়ার্ড সিলেকশন করা। সিট কিওয়ার্ড বলতে ধরেন প্লাম্বিং সার্ভিস, এটা আপনার সিট কিওয়ার্ড। তো এইভাবে আপনাকে কি করতে হবে যে সার্ভিস পেজে আপনার সিট কিওয়ার্ডটা ঠিক আছে কিনা, আপনি সার্ভিস পেজ লিখছেন সেখানে আপনার সিট কিওয়ার্ড টার্গেট ঠিক আছে কিনা। জিএমপি প্রোফাইল অপটিমাইজেশন করতে হবে। এরপর টেকনিক্যাল ইস্যু যেটা বললাম যে যখন আপনি বার করলেন টেকনিক্যাল প্রবলেম গুলো ফিক্স করতে হবে, মানে এটা ফিক্সের পার্ট আর কি, এটা আর অডিটের পার্ট ছিল এটা। তারপর আপনি ইমেজ অপটিমাইজ করতে হবে, স্প্যামিং রিপোর্ট, ওই যেটা বললাম যে আপনি যখন ধরেন যখন আপনার ধরেন ক্লায়েন্টের সাইট 3 নম্বরে বা 4 নম্বর 5 নম্বরে আছে, বাট 1-2 নম্বরে যে আছে সে, আপনি যখন একটু অ্যানালাইসিস করলেন দেখলেন যে তার নামটা হচ্ছে কিওয়ার্ড দিয়ে দেওয়া অথবা তার অ্যাড্রেসটা ফেক, তো আপনি গুগলকে কি করলেন, স্প্যামিং রিপোর্ট করলেন, গুগল ওকে ঠিক করে দেবে, তখন আপনি একটু আপনার পজিশনটা ফিরে পেলেন। তো এটা একটা ব্যাপার। ওয়ান পেজের মধ্যে থাকবে কন্টেন্ট স্ট্রাকচার, ইন্টারনাল লিঙ্কিং, যেটা আমি কালকে বুঝেছিলাম সাইলো স্ট্রাকচার, ওইটা ঠিক আছে কিনা, ঠিক মতো করছে কিনা, কোন পেজের সাথে কোন পেজ লিঙ্ক দিছে, সার্ভিস পেজ অপটিমাইজ আছে কিনা, তার ইমেজ গুলো অপটিমাইজ আছে কিনা, আর লোকেশন পেজ যদি থাকে, যদি মাল্টিপল লোকেশন হয় তাহলে লোকেশন পেজ থাকবে, লোকেশন পেজ ঠিক আছে কিনা, কন্ট্যাক্ট পেজ অপটিমাইজ কিনা, উইথ ড্রাইভিং ডিরেকশন। এটা খুব ইম্পর্টেন্ট, যেটা একটু বললাম যে লোকাল এসিতে আপনি ট্রাই করবেন ড্রাইভিং ডিরেকশনটা দেওয়ার জন্য, কারণ ড্রাইভিং ডিরেকশন দিলে কি হয়, এটা গুগল একটু আরো আপনাকে ট্রাস্ট করে, এবং ড্রাইভিং ডিরেকশন দেওয়ার ট্রাই করবেন সবসময় বড় বড় প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে। যেমন আমার বিজনেসে আমি কি করবো, বলবো যে আপনি এয়ারপোর্ট থেকে আমার ওখানে কিভাবে আসবেন, এটা ড্রাইভিং ডিরেকশন। আপনি কমলাপুর রেল স্টেশন থেকে কিভাবে আসবেন, ওইটা আমি এক পাশে দিলাম, তারপরে আমি বললাম এ পাশে দিলাম। এরকম বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা টার্গেট করে সেখান থেকে লিখবো যে আপনি এখানে গিয়ে তারপরে ডান লেফট নেবেন, তারপর রাইট যাবেন, এভাবে একটু লিখবেন, লিখে কন্ট্যাক্ট পেজে সুন্দর করে ইয়ে করতে হবে। দেখেন আমি একটু দেখাই, মেবি এদের ড্রাইভিং ডিরেকশন দেওয়া আছে, সার্ভিস লোকেশন ব্লগ কন্ট্যাক্ট পেজ করেনি, মোবাইল নাম্বার এখানে দেওয়া নেই। তো ড্রাইভিং ডিরেকশনটা খুব ভালো কাজ করে, মানে লোকাল হিসেবে আছে হয়তো অন্য কোথাও ড্রাইভিং ডিরেকশন। আচ্ছা, তো যাই হোক আমি যে ব্যাপারটা বলে দিলাম ড্রাইভিং ডিরেকশন কি হলো দেখছেন আপনাদের। আচ্ছা আনন্দ ভাই রেকর্ড করতেছেন না ক্লাস? দেখছেন কি অবস্থা, হিরো রয়েছে, এই প্রবলেম। ওকে, আর সেকেন্ড পার্ট হচ্ছে অফ পেজের, যেটা আমি এর আগেও বলছি, লোকাল প্রেস রিলিজ, সোশ্যাল নেটওয়ার্কিং, ওয়েব টু ফর সেকেন্ডারি সাইটেশন। ওয়েব টু ফর সেকেন্ডারি সাইটেশন, সেকেন্ডারি সাইটেশন বলতে ওই যে কালকে যেটা দেখাচ্ছি সাইলোটা, কখনোই ফার্স্ট মানে হোম পেজে আপনি থার্ড পার্টি টুল মানে সাইটগুলো থেকে সরাসরি লিংক নেবেন না, সেকেন্ডারি সাইট থেকে নেবেন। টপ সাইটেশন বিল্ডিং, তো এটা আমি ব্রাইট লোকালে দেখাচ্ছি টপ সাইটেশন কোনগুলো। তো এটা মোটামুটি একটা অডিটার একটা চেক লিস্ট বলতে পারেন, বা সূত্র হ্যাঁ এটা দিয়ে দেবো। এখানে আরো 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 মানে লেখার ছিল আর কি, আমি পরে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, একদম কমপ্লিট করে তারপর দিয়ে দেন। হ্যাঁ আমি দিয়ে দেবো, সমস্যা নেই, দুইটা চেক লিস্টে দিয়ে দেবো, সমস্যা নেই। অডিট এটা দিয়ে দেবো, ওইটাই দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে আর নতুন আর ইয়ে করবো না, আজকে আলোচনা শেষ। আমরা কোন পর্যন্ত আসলাম? আজকে অডিটটা দেখলাম, তাই তো? হ্যাঁ, এবার লোকাল এসইও কিওয়ার্ড রিসার্চ
লোকাল এসইওর জন্য কেমন হবে। সাইলো তো আমি একটু বুঝাইছি, আবার আর একদিন একটু বুঝাবো। আমার কাছে একটা ডক্স আছে ওটা থেকে ওয়ান পেজ, এগুলো সবগুলো লোকাল সরি এগুলো সবগুলো এসইওর মধ্যেই পড়ে, মানে পুরো পার্টটা এখন এসইওর মধ্যেই পড়তেছে। মানে এখন আজকেও যা শিখলাম ওটাও এসইওর মধ্যে, মানে এসইওর পার্ট এগুলো আবার ঘুরে ঘুরে তো আসবে আবার। লোকাল ফরেন এগুলো সব কাজেই লাগবে আর কি, তাই তো? হ্যাঁ সব কাজেই তো লাগবে, কারণ হ্যাঁ জি জি। আমরা জিএমপিটা শুধুমাত্র লোকাল ক্ষেত্রে আলাদা, বাকি ওয়েবসাইট অনলি জিএমবি এন্ড জিএমএম, মানে গুগল মাই ম্যাপটা ওটাও লোকালের জন্য। হ্যাঁ Foreign লোকাল করলেও তো লাগবে। জিএমপি সাইটেশন এই কয়েকটা পার্ট আছে তিনটা জিনিস হচ্ছে লোকালি। জি। লোকালি। আর লোকাল এসের জন্য হ্যাঁ সাইট তো সেম, বাট লোকাল এসের জন্য কন্টেন্ট গুলো লোকাল বেস করতে হবে। দেখেন আপনি ইন্টারন্যাশনাল সাইটে কখনো জায়গার নাম লিখবেন না, কিন্তু লোকাল এসের জন্য যখন ওয়েবসাইট বানাবেন বা লোকাল এসে টার্গেট করে তখন সবসময় আপনাকে কিওয়ার্ডের সাথে প্লেসটা বলে দিতে হবে, লোকেশনটা, হ্যাঁ প্লেসটা বলে দিতে হবে। এই যে পেইন্টার বেস্ট এসইও লোকাল এসইও এক্সপার্ট ইন ঢাকা বা মিরপুর, এরকম তাই তো? হ্যাঁ দেখেন এখানে যে পেইন্টার নেয়ার হ্যাংওভার পিএ, তো এটা একটা জায়গার নাম, এটা পেইন্টার। আমরা মাঝে মাঝে লিখি না যে বেস্ট রেস্টুরেন্ট নেয়ার, হ্যাঁ সেই এবং কন্টেন্ট গুলো সব জায়গায় এই যে হ্যাংওভার দেখছেন কন্টেন্টের মাঝখানে আপনি লোকেশন দিয়ে মানে লোকেশনটাকে প্রায়োরিটি দিতে হবে আর কি লোকাল এসইতে মেইন কথা। মানে লোকাল এসইর ক্ষেত্রে কিওয়ার্ডের সিস্টেমটা হচ্ছে কিওয়ার্ড প্লাস লোকেশন। আমি কালকে দেখাবো লোকাল এসইর কিওয়ার্ড রিসার্চটা। ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ অবশ্যই লোকেশন। আপনি যেটা এই ট্যাবটা মানে নোটপ্যাডটা করতেন, মোটামুটি প্রশ্নটা এরকমই, মানে প্রশ্নটা হচ্ছে যে ধরেন যে একটা ব্র্যান্ড আমি কন্টেন্ট ক্রিয়েট করব, যে আমার নাম থাকবে। আচ্ছা ভাইয়া হচ্ছে যে আমি যদি মানে কন্টেন্ট লিখতে যাই আমার ব্যাপারে বা বিজনেসের ব্যাপারে কি কি থাকবে সেখানে, এইটা আপনি যে লাস্ট নোটপ্যাডটা খুলছেন মনে হয় ওখানেই আছে সবকিছু। মানে আপনার কোনটা এটা? না এটা না, ওই আরেকটা যেটা কোনটা ভাইয়া? কোনটা নোটপ্যাড? এটা নোটপ্যাড ওই যে ফোন নাম্বার সহ যে নিচে আপনার নোটপ্যাড। আচ্ছা হ্যাঁ আচ্ছা এই যে এখানে মানে আমি জানতে চাচ্ছিলাম যে ধরেন যে আমি কন্টেন্ট লিখবো, ওখানে কি কি থাকবে, যেমন আমার নামটা থাকবে বা ধরেন আমার ট্যাগটা থাকবে বা ফোন নাম্বার, এরকম কিছু কি কি থাকতে পারে। রাইটারকে যখন দেবেন তখন রাইটারকে একটা কন্টেন্ট আউটলাইন বলে এটাকে, ঠিক আছে? ওটা আমি শিখাবো কন্টেন্ট আউটলাইন কিভাবে ক্রিয়েট করতে হয়। মানে কন্টেন্ট আপনি এই জিনিসগুলো তো রাইটার আপনাকে করে দেবে না। ধরেন কোথায় ই করবেন, এই যে কোথায় আপনি ব্যাকলিংক করবেন, এটা আপনাকে নিজে পরে করতে হবে। যখন কন্টেন্ট আপলোড করবেন আপনি তো এক্সপার্ট একজন, বা আপনি তো জানেন কোথায় আপনাকে কি করতে হবে। রাইটার আপনাকে মানে কন্টেন্টটা লিখে দেবে, ঠিক আছে? তো কন্টেন্ট কিভাবে লিখবে, কোন কোন বিষয় থাকবে, এটা একটা আউটলাইনটা দিতে হবে রাইটারকে। এক্স্যাক্টলি কিসে চাচ্ছে, তার নিশ কি, তার প্রোডাক্ট আউটলাইন, তার ডিটেইলসটা দিতে হবে। আচ্ছা আমি দেখেন এরকম একটা কোনো কিছু বের করতে পারি না। দেখেন আমি ওই আউটলাইনটাই জানতে চাচ্ছিলাম। আউটলাইনটা এখন আপনার এটা মাথা থেকে বার করতে হবে। মানে আপনি তো আপনার একটা বিজনেস করতে, ফর এক্সাম্পল আপনি বলেন আপনি কি করতে যাচ্ছেন, একটা বিজনেস বলেন। গ্রাফিক্স ডিজাইনিং। গ্রাফিক্স ডিজাইন? হ্যাঁ না আচ্ছা ঠিক আছে। তো গ্রাফিক্স ডিজাইনের অনেকগুলো পার্ট আছে না, অনেকগুলো পার্ট আছে। আপনি তো অনেক সার্ভিস আছে, হ্যাঁ সেগুলোকে হাইলাইট করতে হবে। হ্যাঁ দেন ক্লিপিং পাথ প্লেস, এই যে আমি একটা কাজ করছিলাম, এই বান্দায় সেই বান্দা যে কয়েকদিন কাজ করার পর আমাকে অর্ধেক টাকা দিয়ে বলে ভাই এই মাসে তো বেশি কাজ করেননি, অল্প কিছু কাজ করছেন টাকাটা একটু কম করেই নেন। তো আমি এনাকে মোটামুটি কি কোড করছি আর কি, যে ভাই এগুলো পসিবল না, যাই আসলে বোঝেই না তার সমস্যা। এটা তার সাইট, ঠিক আছে? তো দেখেন আমি একটু তার একটা কন্টেক্ট সম্পর্কে ধরেন, এই যে ক্লিপিং পাথ সার্ভিস, ধরেন এটা সার্ভিস। তো কন্টেন্ট আউটলাইনটা তো আপনি জানেন, এটা তো আমার মাথা থেকে আসবে না। আপনার ক্লিপিং পাথে কি কি আছে সেটা তো আমি জানি না, তাই না? আচ্ছা প্রথমে এইভাবে দিতে হবে। হ্যাঁ সেটাই বলতেছি। দেখেন আপনাকে এটা ডেমোটা বার করতে হবে আপনার কম্পিটিটরদের সাইট থেকে। ধরেন আপনি যদি ক্লিপিং এই রিলেটেড হন, তা আপনাকে ধরেন ইনি আপনার কম্পিটিটর, তো ইনার দেখেন উনি কি বলছে, হোয়াট ইজ ক্লিপিং পাথ সার্ভিস, ঠিক আছে? এটা মানে একটু ভুল হয়েছে, আসলে হোয়াট ইজ ক্লিপিং পাথ সার্ভিস না, হোয়াট ইজ ক্লিপিং পাথ আগে কোশ্চেনটা করা উচিত ছিল, ঠিক আছে? কারণ আগে বিজনেসটা কি, হ্যাঁ আসলে এই সার্ভিসটা কি, এই ক্লিপিং পাথটা আসলে কি জিনিস। তো কোশ্চেন এভাবে, তো এই আপনি কন্টেন্ট এভাবে আউটলাইন করতে হবে। আপনি একটা ডক শিট নেবেন, আমি এটা নতুন করে নিচ্ছি দাঁড়ান। এগুলো আসলে এরকম হতে পারে কিছু রিলেটিভ প্রোনাউন দিয়ে, হোয়াট ইট ইজ, হাউ ইট ওয়ার্কস,
where you found it, এরকম কিছু। করতেছি যে আপনি আপনার মতো করে এই যে আমি একটা ডক্স বানাইলাম, কারণ আমি এখন ক্লিপিং পাথের উপর আমি আচ্ছা ক্লিপিং পাথ সার্ভিস এটা নিয়ে আমি একটু রিসার্চ করি যে এটা নিয়ে আমি একটু ইয়ে করব, মানে একটা কন্টেন্ট আউটলাইন তৈরি করব। তো ধরেন আমি নিউবি একদম, তো আমার তো আসলে জানা দরকার ক্লিপিং পাথটা কি। তো ক্লিপিং পাথ ইন্ডিয়া এরকম র্যান্ডমলি আপনি বার করে এটা হচ্ছে ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো একটা টপিক। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভই তো ক্লিপিং পাথ তো ওইটাই। আচ্ছা তো ধরেন সার্ভিস, এই যে ক্লিপিং পাথ সার্ভিস আমি আরটা বের করলাম। আচ্ছা ওকে, তারপরে আমি কি করলাম, কেটে দেই। আচ্ছা এটা থাক, এটা বের হয়েছে। এ ধরো সার্ভিস ক্লিপিং পাথ, এই যে এভাবে আপনাকে এই জন্য তো কাজের চাই রিসার্চটা আসলে বেশি, যত রিসার্চ ভালো করতে পারবেন আপনি তত আগে থাকবেন। আচ্ছা এখানে ক্লিপিং পাথ সহজে পাচ্ছি না, তো এটা বাদ দিচ্ছি আপাতত। ক্লিপিং পাথ এখানেও আছে, ক্লিপিং পাথ যেতে পারলাম না, এটা বাদ। আচ্ছা তিনটা হলেই হবে। তো আমি যদি ক্লিপিং পাথ আসলে আমি জানতে চাচ্ছি, ধরুন আপনি যখন নিজ সাইড বানাবেন তো তখন এরকম, তা আপনি আসলে জানা দরকার যে আপনার আসলে আমি তো ক্লিপিং পাথ বানাবো, বাট ক্লিপিং পাথটা আসলে কিভাবে কাজ করে, মানে এটার মধ্যে কি কি আছে আপনি জানেন না। তা আপনি আগে সবগুলোর আগে আউটলাইন একটা দেখবেন যে ক্লিপিং পাথ সার্ভিস একটা এটার টাইটেল লিখছে, এরপর উই আর প্রোভাইডিং দা, আচ্ছা এটা লিখছে, তো এটা আমার দরকার নেই। তারপরে কি লিখছে, বেসিক ক্লিপিং পাথ সার্ভিস, কমপ্লেক্স ক্লিপিং পাথ। তার মানে তাহলে আমি একটা টার্ম জানি যে আসলে যে এটা কি জিনিস, তাহলে আমি এটা নিলাম, এটা নিলাম, বেসিকটা নিলাম। আপনাকে নিতে হবে কিছু জিনিস মাথায় নিয়ে, তারপর এটা ক্রিয়েট করতে হবে আউটলাইন এরকম। কারণ আমি নিলাম এরকম করে নিলাম, এই যে ফ্ল্যাটনেস ক্লিপিং সার্ভিসটা এটা কি জিনিস, তো মানুষকে আসলে ক্লিপিং সম্পর্কে জানা উচিত। তো আমি এটা নিলাম, তো এরকম করে একটু নিলাম। তারপরে ধরেন আমি এটা আমি ওভারঅল দেখলাম যে আসলে কি কি কভার করছে। তো ট্রাই করবেন আপনার কন্টেন্টটাকে এই শব্দতে বেস্ট করার জন্য। এই হয়তো এই কটা পার্ট কভার করছে, আপনি এখানে যান কি হোয়াট ইজ ক্লিপিং পাথ, তাহলে আমি একটু এটা নিই। কারণ রাইটারকে আমি বলবো যে আমি ক্লিপিং পাথ কি এটা লিখবা বার করি, আমি তোমাকে আউটলাইনটা দিয়ে দিচ্ছি। আপনি নিজে যদি ক্লায়েন্টকে শুধুমাত্র কিওয়ার্ড দেন, মানে রাইটারকে, সে শুধুমাত্র ওনার ইচ্ছা মতো লিখবে, ও সবকিছু ফোকাস করবে না। আপনি যদি আউটলাইন তৈরি করে দেন তাহলে সে অবশ্যই এই বিষয়গুলো রিসার্চ করবে এবং টাইম বেশি লিখবে। সবসময় ট্রাই করবেন কন্টেন্ট রাইটারকে। আচ্ছা কিভাবে কাজ করে এটা আমি জানাতে পারি যে আসলে ক্লিপিং পাথে কিভাবে কাজ করে। তো এটা দিলাম, এরপর এই যে ক্লিপিং পাথের মধ্যে তাহলে কি কি করতেছে, ফটো, ইমেজ, নেক, এই যে ব্যাপারগুলো। তো আমি এগুলো নোট করলাম, আরো একটা দেখলাম। এবার আপনি দুই তিনটা যখন দেখবেন তখন মোটামুটি আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে এখানে আসলে কি কি ক্রাইটেরিয়া গুলো, মানে কি কি ক্যাটাগরি আছে, তো আপনি জানবেন এটা। তো আমি এটা লিখছি, তো আপনি এবার লিখার পর এটা একটা পার্ট গেল, এটা একটা পার্ট। এরপর আপনি কি করবেন, ক্লিপিং পাথ না, এরপর সেকেন্ডারি কিওয়ার্ড খুঁজেন বা হেল্পিং কিওয়ার্ড, এখানে দেন ক্লিপিং পাথ। এটা পুরো কিওয়ার্ড রিসার্চে হয়ে যাচ্ছে। ক্লিপিং পাথ লিখলাম, লিখে যে নিচে আসেন, এই যে ক্লিপিং পাথ দিয়ে মানুষ কি কি সার্চ করে, হাউ ডু ইউ ডু ক্লিপিং পাথ। আচ্ছা এখান থেকে আপনার মানে আপনার সার্ভিস অনুযায়ী কোনটা কি মানে কোন কোশ্চেন গুলো মিলে, যে আপনি একটা বের করেন, এই যে আবার এখানে যোগ হতে থাকবে, আপনি একটা বের করবেন, আরো কয়টা বাড়লো, জান এই যে বাড়লো। ঠিক আছে এইভাবে আপনি এখান থেকে আপনার কোনটা যায় এটা আপনি কভার করেন। হোয়াট ইজ ক্লিপিং পাথ ইন ফটোশপ, তাহলে মানুষকে আপনি কি জানাবেন যে কিভাবে ফটোশপে ক্লিপিং পাথ করে, এই কোশ্চেনটা নেন, আপনার রাইটার তো সব লিখে দেবেন। এবার আপনি একটা আউটলাইন বানাবেন। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, এটা তো আসলে আপনি কোনো গাইডলাইন নেই যে ভাই আমাকে বলে দেন কিভাবে। এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি, আপনি রিসার্চ করবেন, আপনি জানবেন যে এখানে আমার কি কি কভার করা উচিত, আর কি কি কভার করলে একজন যে পড়বে আর্টিকেলটা তার একদম ক্লিয়ার হবে যে এটা পড়ে। যেমন আমি একটা জিনিস বোঝানোর পর আপনাকে বলি যে ভাই ক্লিয়ার কিনা, আপনি তখন বলেন হ্যাঁ ভাই ক্লিয়ার, অথবা বলেন যে না এটা প্রবলেম। এই আপনাকে নিজেও এটা পড়ে বুঝতে হবে যে আচ্ছা আমি ক্লিয়ার, মানে এই ব্যাপারটা আমি বুঝতে পারছি। নিজে যদি মনে করে যে ক্লিয়ার, তাহলে কন্টেন্ট ঠিক আছে। আর যদি নিজে পড়ে মনে হয় যে কোশ্চেন আছে, এটাই এটা আপনাকে এবার বানাইতে হবে। সার্ভিস থাকবে বা অ্যাবাউট কি কি থাকবে এগুলো আগে রিসার্চ করে বের করতে হবে আগে। হ্যাঁ,
এটাকে বলে কন্টেন্ট আউটলাইন। কন্টেন্ট আউটলাইন ক্রিয়েট করে দিলে আপনি রাইটারের কাছ থেকে ভালো ফিডব্যাক পাবেন। আর রাইটারকে যদি খালি দেন যে ক্লিপিং বা সার্ভিস আপনি লিখেন, তাহলে রাইটার সুন্দর করে ক্লিপিং বা সার্ভিস দিয়ে বার করে এই কিওয়ার্ড দিয়ে লেখা শুরু করবে। মানে সে আসলে কোনটা রাখবে না তার ইচ্ছে মতো ইয়ে করবে। বাট আপনি তো জানেন এই বিষয়টা সম্পর্কে, বা আপনি রিসার্চ করছেন, আপনি তাকে বলে দেবেন যে তুমি এই বিষয়গুলো কভার করো, তাহলে রাইটার খুব চাপে পড়ে খুব সুন্দর করে লিখে দেবে। তো আজান না, অনেক কথা হচ্ছে, ছোটবেলায় লেটার লিখছিলাম না, নো মোর টুডে উইথ বেস্ট উইশেস টু ইউ, তো সেরকম সেরকম কথা বললে, কোশ্চেন করলে আসলে বলতেই থাকা লাগবে। তো সেজন্য শেষ করে দিতে হবে। ফেসবুক গ্রুপে পাবেন, কারো কাছে ক্লাসের মডিউলটা থাকলে দেন।